খবরের রেট দিল। আট আটজনকে গল্প শুরু হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর গল্প শুরু হয়েছে, আমি তখনও ছিলাম আসলে। আমরা আজকে খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উইকি ব্যাকলিং। আজকে হচ্ছে আপনার মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি। আমরা চেষ্টা করব আজকে থেকে শুরু করে 6 দিনের মধ্যে, 5 থেকে 6 দিনের মধ্যে অন পেজ এসইওটা শেষ করে ফেলতে। আর আমাকে অন পেজ এসইও শেষ করে খুব ইমিডিয়েটলি আরেকটা টপিক মাঝখান থেকে আলোচনা করতে হবে। মানে এই টপিকটা আমি সিরিয়ালি আলোচনা করতে পারবো না, আমাকে একটু মাঝখান থেকে আলোচনা করতে হবে। আপনাদের লিস্টটা আছে, লিস্টটা যদি আমি একটু দেখাই, হয়তো জানি না কতটুকু টপিক আমি শেষ করতে পারবো 6 দিনের মধ্যে। আমি 6 দিন সময় নিলাম, কতটুকু পারবো জানি না। এখান থেকে আমাকে স্কিপ করে আরেকটা টপিক আলোচনা করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা উইকি ব্যাকলিং তো আজকে আলোচনা করব। এখান থেকে আমাদের ডিরেক্টরি সাবমিশন শেষ হয়েছে, সোশ্যাল বুক মার্কিং, গ্যাস পোস্টিং তো শেষ হয়েছে আপনাদের আপনাদের তাই না? এবার কোয়েশ্চেন আনসার, ফোরাম পোস্টিং, ওয়েব 2.0, এই সবগুলো আমাকে খুব দ্রুত দ্রুত শেষ করতে হবে। হয়তো বা একদিন আমাকে 2টা করেও শেষ করতে হবে। আজকে হয়তো বা আমরা উইকি ব্যাকলিং আর কমেন্ট ব্যাকলিং 2টা শেষ করে ফেলবো। মাঝখানে গভর্নমেন্ট ব্যাকলিং শেষ হয়েছে তাই না, ডাইরেক্টরি সাবমিশন শেষ হয়েছে। নেক্সট আছে অথবা সোশ্যাল সোশ্যাল বুক মার্কিং অথবা কোয়েশ্চেন আনসার 2টা শেষ করতে হবে একসাথে। মানে একসাথে 2টা 2টা করে আমাকে যেতে হবে। আর 2টা 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 করে গেলে আমার সুবিধা হচ্ছে কি আমি শেষ করতে পারবো। মাঝখানে একটা আলোচনা আমাকে করতে হবে, সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াটা আলোচনা করতে হবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনলি ফেসবুকটা আলোচনা করে আমরা আমাদের আবার অফ পেজে ব্যাক করবো। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকটা কেন আলোচনা করবো, এটার একটা কারণ আছে। কারণ আপনারা জানেন এখন বৈশ্বিক যে একটা অবস্থা, বৈশ্বিক অবস্থার মধ্যে সকলেরই কিন্তু কনসেন্ট্রেশনটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে গেছে। কেউ অ্যাড করতেছে, কেউ পেজ বিল্ড করতেছে, কেউ গ্রুপ বিল্ড করতেছে, কেউ পোস্ট শেয়ার করতেছে, কেউ অ্যাড ম্যানেজার খুঁজতেছে, কেউ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছে, হ্যাঁ, কেউ ফেসবুক বিজনেস পেজ খুঁজতেছে। এভরিথিং ফেসবুকের মধ্যে কিন্তু একটা বিশাল আমি ফেসবুককে বলি কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু ফেসবুক আছে। কিন্তু আমরা আমরা যতটুকু জানি আসলে ফেসবুকই সবকিছু, আসলে এটাও মোটামুটি ভুল। ফেসবুকের বাইরেও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে আমি যদি এভাবে করে বলি, 60% জায়গা কিন্তু ফেসবুকের দখলে আছে। 60% জায়গা যেহেতু ফেসবুকের দখলে আছে, আমরা ফেসবুকটাকে একটু প্রায়োরিটি দিয়ে দ্রুত আলোচনা 3 দিনের মধ্যে, বাকি যে 3 দিন আমাদের কাছে সময় থাকবে নেক্সট উইকে, ওই 3 দিনের মধ্যে আমরা দ্রুত ফেসবুকটাকে শেষ করার চেষ্টা করবো। কারণ আপনারা জানেন যে ফেসবুক আসলে কোনো ছোট আলোচনা না, যেটাকে আপনি 3 দিনে শেষ করে ফেলবেন। আর আপনাদের মধ্যে একটা সমস্যা, সেটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন কম বাসায়, যে কারণে আপনারা অবহেলা করেন একটু মাঝে মধ্যে, অনেকের মধ্যে দেখি। যেমন আমি যদি এক্সাম্পল দিই, শাহাবুদ্দিন, রাগ করবেন না, শাহাবুদ্দিনের মধ্যেও কিন্তু অবহেলা আছে। আর আমরা পরশুদিন ক্লাসে বসে কিন্তু শাহাবুদ্দিনের কাজটা কিভাবে বাইরকে জমা দেবে সেটার ইনস্ট্রাকশন কিন্তু আমরা দিয়েছি। বাট গতকাল রাত্রে পর্যন্ত শাহাবুদ্দিন সেই কাজটা বাইরকে জমাই দেয়নি। তাহলে এটাকে আমি অবশ্যই অবহেলা বলবো। অবশ্যই সত্যি, আপনারা বিশ্বাস করেন না করেন, এটা কিন্তু অবহেলাই। ওনার অর্ডারটা কমপ্লিট হয়েছে, অটোমেটিক কমপ্লিট হয়েছে। অটোমেটিক কমপ্লিট হলেও কিন্তু অর্ডার রিফান্ড করা যাবে 14 দিনের মধ্যে। যে কোনো সময় সে চাইলে অটোমেটিক কমপ্লিট হওয়া অর্ডার রিফান্ড করতে পারবে, এবং ফাইবার তাকে এটা ইজিলি দিয়ে দেবে। কারণ সে আপনাকে লাস্টে যে ক্যান্সেল করার জন্য একটা রিকোয়েস্ট দিচ্ছে, আপনি এটাকে ডিনাই করছেন, ডিনাই করে কোনো প্রকার রিপ্লাই তাকে দেন নাই। তাহলে সে যদি এখন আপনার জন্য রিফান্ড করার জন্য আবেদন করে, এটা একদম সেকেন্ডের মধ্যে রিফান্ড হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে এটা অটোমেটিক অ্যাপ্রুভাল হওয়ার আগে যাতে করে সে রিফান্ডটাকে ফাইবার তখন রিভিউ করতো, যে উনি তো কাজটা জমা দিচ্ছে, বায়ার এটা না দেখেই চলে গেছে, সো অটোমেটিক কমপ্লিট হয়েছে। এই জন্য কি করা হচ্ছে, মানে এটাকে ফাইবার গুরুত্ব দিত। কিন্তু আপনি কিন্তু এটা করেন নাই। আপনি যেটা করলেন, আপনি ওনাকে রিপ্লাই দেন নাই কোনো প্রকার। আমরা কিন্তু আপনাকে হেল্প করে 2টা সলিউশন দিয়েছিলাম। একটা হচ্ছে কি ওনাকে কিছু লিখে দিতে হবে, সেটা সলিউশন। আর ওনাকে কাজটা কিভাবে দিতে হবে, ডেজিগনেশনটা আমরা বলেছি। ডেজিগনেশনের বাইরে যে ডিসক্রিপশনটা, সেটা মিনার বলছে, মিনার করে দেবে। তারপরেও আপনি কিন্তু তাকে বায়ারকে এটা দেন নাই। এটা আমি ক্লাসে বলার কারণ হচ্ছে যাতে করে সবাই তো কম বেশি আগে পরে এই এই মুভমেন্টটা ফেস করবে। তাহলে সবার জন্য কথাটা হয়ে গেল, বুঝতে পারছেন? এখন আপনারটা আপনিই ভালো বুঝেন। আমার পরামর্শ, আপনি যদি আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, আমার পরামর্শ 100% ফলো করতে হবে। আপনি 100% যদি ফলো না করেন, তাহলে আপনি আপনার মতো করে কাজ করতে হবে, আমি সেখানে কোনো পরামর্শই দিব না। আপনি আমার পরামর্শটাকে নেন নাই। আপনি যখন কাল রাতে আমাকে ফোন দিয়েছেন, আমি কাল রাতে আপনাকে বকা দিতাম। আমি তখন এত বেশি টায়ার্ড ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম শুয়ে, তখন আপনি ফোন দিয়েছেন। আদারওয়াইজ কিন্তু আমি আপনাকে
এটা নিয়ে কিন্তু বলতাম, কিন্তু আসলে বলার সুযোগ ছিল না, আমার আসলে কথা বলার তখন ছিল না, ইচ্ছা ছিল না। বাট আমি কথা বলছি আপনার সাথে। কিন্তু আপনি যে ভুল করছেন সেটা হচ্ছে কি, আপনি বায়ারকে কোনো প্রকার রিপ্লাই দেন নাই, আপনি কাজটা বায়ারকে আবার করে দেন নাই। হ্যাঁ, আপনার হয়তো বা কষ্ট হচ্ছে, কিন্তু সবসময় মনে রাখবেন, আপনি বড় ফ্রিল্যান্সার হইতে হলে বায়ার স্যাটিসফ্যাকশনটার দিকে 100% আপনাকে খেয়াল রাখতে হবে। কোনো কোনো বায়ার একবারে কাজ নিয়ে ফেলবে, কোনো কোনো বায়ার 10 বার 20 বারও কাজ নেবে। তো আপনি এটাতে বিরক্ত হলে হবে না, আপনাকে বুঝতে হবে এটা আপনার কাজের একটা অংশ। এটা আপনি জেনে শুনেই কিন্তু এখানে আসতেছেন। সে বিরক্ত হতে পারে, এমন হতে পারে সে আপনাকে যেটা বলছে আপনি ওটা বুঝেন নাই, আপনি আপনার মতো করে বুঝে নিছেন। আপনি আপনার মতো করে বলতেছেন যে বায়ারটা ভালো না, এমন না তেমন না। হয়তো বা সে যেটা বলতেছে সেটা আপনি বুঝেন নাই, বিধায় আপনার এত কষ্ট হচ্ছে। তো নেক্সট বার থেকে এরকম হলে আমি কিন্তু সাবধান বলে দিলাম যে এটার জন্য আপনাকে কিন্তু বড় ধরনের পরিণতি ফেস করতে হবে। আমি আপনাকে ক্লাস থেকে বাদ দিয়ে দেবো বা আমি রাগ করবো, এগুলো কোনো ইস্যু না, বুঝছেন? এগুলো কোনো ইস্যুই না, এগুলো খুব সিম্পল ইস্যু। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি এরকম করে কাজ করতে থাকেন ভবিষ্যতে কিন্তু আপনি বেশি দিন এই লাইনে টিকতে পারবেন না। হয়তো বা কয়েকটা কাজ করবেন, কয়েকটা কাজ করে আপনি দেখবেন আস্তে করে ঝরে গেছেন। এরকম অনেক মানুষকে আমরা দেখি যে প্রথমে 4 5টা 10টা বা 20টা কাজ করছে, কিন্তু পরক্ষণে ঝরে গেছে। আবার অনেক মানুষকে দেখি প্রথমে 1 বছর কোনো কাজই করে নাই, কিন্তু পরে 2 থেকে 3 বছর সে আসলে অনেক বড় মাপের একজন ফ্রিল্যান্সার হয়ে গেছে। বুঝছেন? কালকে সিআর গ্রুপে আমি আলোচনা করছি কিনা আমি জানি না, আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি, ছোট্ট একদম। আমি সবসময় চেষ্টা করি ওই গল্পগুলো বলার জন্য যে গল্পগুলো আমার সাথে অ্যাটাচমেন্ট থাকে, আদারওয়াইজ কিন্তু আমি বলি না। আমাদের এক প্রশিক্ষণার্থী, আমি কোন ব্যাচ নাম কি কিছুই বলবো না, প্রশিক্ষণার্থী, উনি আমার কাছ থেকে মার্কেটিং শিখতেছে, ডিজিটাল মার্কেটিং শিখতেছে। হ্যাঁ, তো উনি অল্প অল্প মার্কেটিং পারে, উনি প্রোডাক্ট সেল করে। অল্প অল্প মার্কেটিং পারে, ভালোভাবে মার্কেটিং পারে না, বিদায় উনি কি করতেছে, এখানে আসছে এলএডিপি তে কোর্স করতে। ওনার এলএডিপি তে কোর্স করতে গিয়ে ওনাকে যে কাজটুকু দেওয়া হয় উনি কিন্তু পারফেক্টলি ওনার সেই কাজটুকু করে। এবং ওনার সেই কাজটুকু করতে গিয়ে গত মাসে ওনার আর্নিং হয়েছে খুবই কম। মানে আমাকে বললো যে স্যার আসলে আপনি যে কাজটুকু দিচ্ছেন ওই কাজটুকু করে আবার আমার নিজের কাজ করতে হয়। নিজের কাজ করতে গিয়ে ওনার গত মাসে ইনকাম হয়েছে কম। এখন কম হলে মানে কত হইতে পারে, একটা মানুষ কম বললে কত বলতে পারে? উনি কিন্তু আপনাদের মতো ঢাকা শহরে থাকে না, উনি একটা গ্রামে থাকে। ওনার পরিবেশটাও গ্রাম্য পরিবেশ। ওনার গত মাসে ইনকাম হয়েছে $7,000। 7,000 US ডলার। 7,000 US ডলার। মাসে? এবং এর আগের মাসে ইনকাম ছিল তার $11,000। তার প্রতি মাসে 10 থেকে 15 হাজার US ডলার ইনকাম থাকে। প্রতি মাসে 10 থেকে 15 হাজার? হ্যাঁ। কেমনে কি স্যার? তো সে কিন্তু এমনি এমনি হয় নাই, কারণ দেখেন, আমরা কিন্তু তাকে কাজ ইমাম ভাই, আপনি যদি চিন্তা করি আমি যে কাজগুলো দিই, এটা শেষ করতে একটা মানুষের 1 থেকে 2 ঘন্টা তো মাস্ট বি লাগবে। ডেফিনেটলি লাগার কথা না, 1 থেকে 2 ঘন্টা আপনার। জি আপনার একটা স্যার। এসে ধরেন 2 ঘন্টা লাগতেছে, এরপর সে 4 ঘন্টা ক্লাস করতে, তার তো 6 ঘন্টা চলে গেল। একটা মানুষের ইমিউনিটি কতক্ষণ থাকে, কাজ করার যে ইচ্ছা কতক্ষণ থাকে? সর্বোচ্চ সে 8 থেকে 9 ঘন্টা কাজ করতে পারে, এর চেয়ে তো পারবে না সে। সে তো মানুষ। এরপরে সে কাজ করলো, সে হয়তো বা জোর করে কাজ করতেছে, কিন্তু তার শরীর হয়তো বা কাজ করতেছে, কিন্তু তার মন তো কাজ করতেছে না। তো বাকি 3 থেকে 4 ঘন্টা সে কি করতেছে, তার টিম আছে, টিমটাকে সে কি করতেছে, লিড করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা কি টিমের স্যালারি দেওয়ার পর কিনা? সে বলে না স্যার, টিমের স্যালারি দেওয়ার পরে এটা তার প্রফিট ছিল। তার টিমে 10 জন, সে তার আন্ডার 10 জন কাজ করে। ও 10 জনের কাজ হচ্ছে প্রোডাক্ট রেডি করা, আর সে একজনে মার্কেটিং করতেছে, একজনে। আমরা হ্যাঁ, আছি সে কোন? সে ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছে। তো আমি যেটা বলছিলাম, সে কিন্তু আসলে আপনার, আমি যদি চিন্তা করি, সে কিন্তু আসলে একদিনে তৈরি হয় নাই। সে হয়তো বা কয়েক বছরে এই পজিশনে আসছে, বা 5 বছর 10 বছরে সেই পজিশনে আসছে। সে জি কিন্তু স্যার। আমার সিনিয়র। হয়তো বা সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে খুব ভালো জানে না। হ্যাঁ, কিন্তু সে কয়েকটা ব্ল্যাক হ্যাট মেথড জানে, কয়েকটা। আপনার ধৈর্য থাকতে হবে, আপনার সবকিছু পারফেক্টলি করতে হবে। আপনার লাকটা কোন দিন গিয়ে খুলবে আপনি নিজেও বলতে পারবেন না, আপনি কাজ করে যেতে হবে। এমনও হতে পারে একজন বায়ার আপনার লাইফটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। একজন বায়ার, বুঝতে পারছেন? বেশি বায়ার লাগে না ভাই, একটা বায়ারে আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে।
সো একটু মনোযোগী হন কাজের ক্ষেত্রে। যে কাজটুকু দেবো প্রতিদিনের কাজটুকু প্রতিদিন করে ফেললে আসলে কাজটা জমবে না। আপনি যদি আজকেরটা করেন নাই, কালকে গিয়ে দেখবেন কালকের কাজ আর আজকের কাজ মিলে কাজটা একটু বড় হয়ে গেছে। এরকম ৩-৪ দিন যখন কাজটা বড় হয়ে যাবে, আপনার মধ্যে কিন্তু একটা ডিমোটিভেশন কাজ করবে যে অনেকগুলো কাজ জমা হয়ে গেছে, স্যার আমাকে ক্লাসে কি না কি বলে, ঠিক আছে আমি ক্লাসে যাব না। আপনার মধ্যে আপনি চিন্তা করে দেখেন, এরকম একটা ভয় কিন্তু কাজ করে। আমি আপনাকে কেন ভয় দেখিয়ে কাজ করাবো? আমার প্রতিদিনের কাজটা প্রতিদিন হয়ে গেলে একটা কাজের সাথে কিন্তু আরেকটা কাজের চেইনের মতো সম্পর্ক আছে, এগুলো আমার কাজে আসবে। ধরুন আমি আপনার জন্য একটা এসইও প্যাকেজ তৈরি করতে গেলাম, আপনি কোনো একটা ক্লাস মিস করছেন বা ভালোভাবে বুঝেন নাই বা আপনি প্র্যাকটিস করেন নাই বিদায় ভুলে গেছেন। তো টোটাল এসইও প্যাকেজ নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন তো আপনার এক্সাম হবে এসইওর উপর। তখন আপনি এক্সামটা কিভাবে পাস করবেন? এটা তো কোনো একাডেমিক পড়াশোনা না যে আপনি ছোটবেলা থেকে পড়াশোনা করে আসতেছেন, আপনি ইংলিশটাকে পেরে গেছেন। এটা তো কোনো একাডেমিক পড়াশোনা না, এটা তো আপনার টেকনিক্যাল একটা পড়াশোনা। এটাতে আপনাকে যখন আপনি বুঝবেন তখন আপনি আনসার করতে পারবেন, এছাড়া তো আপনি আনসার করতে পারবেন না। আর আমার পক্ষে তো কখনোই পসিবল না। যেমন দেখেন এই ব্যাচের অনেকে আছে যারা ইংলিশে ভালো, তারা কিন্তু সবাইকে হেল্প করে পরীক্ষা দেওয়া দিচ্ছে, কিন্তু এসির ক্ষেত্রে কিন্তু আমার পক্ষে পসিবল না প্রতিটা বেচে বসে বসে পরীক্ষা দেওয়ানো। আপনাদেরকেই দিতে হবে। তো কেন কাজগুলো জমায় রাখতেছেন? যে কাজটা দিচ্ছি, ফর এক্সাম্পল গতকালকে সেখানে হচ্ছে ডাইরেক্টরি সাবমিশন। আপনারা যে কোনো একটা সাইটকে বেস করে 5টা ডাইরেক্টরি সাবমিশন করেন, আপনার মধ্যে ক্লিয়ারনেস জিনিসটা চলে আসবে। এমন ডাইরেক্টরিজ গুলো সাবমিশন করবেন, ডাইরেক্টরিজ এর আসলে ইন্টারফেসটা 3 ধরনের হয়। আপনি 3 ধরনের ইন্টারফেস খুঁজে বের করেন। আমি যে আপনাকে 81টা দিছি না, ওইখান থেকে 3 ধরনের ইন্টারফেস খুঁজে বের করেন। বুঝতে পারছেন? আমি এখানে নাম বলবো না। আমি আপনাকে আরো একটা ইনফরমেশন জানি নাকি, যাকে বলছি সে হয়তো বা জানে। আপনাদের এখানের মধ্যে একজন আছেন যিনি গত 1 মাসে $400 ইনকাম করছে, জানেন আপনারা? আপনাদের ভেতরেই আছে, এখন ক্লাসে উপস্থিত আছে। আমি নাম বলছি না, যাকে বলছি সে জানে, সে বুঝতেছে আমি কাকে বলতেছি। আপনাদের ভেতর একদম নিউ 1 মাস হচ্ছে মানে অ্যাকাউন্ট করছে। জানেন এই তথ্যটা? জানতেন আপনারা? মেবি মিনার হয়তো বা একটু জানতে পারে। আমি গতকাল ওনাকে বললাম যে মিনারকে যেন একটু ইনফর্ম করে। মিনারকে জানেন বিষয়টা? ওকে নাম বলিয়েন না, থাক নাম বলিয়েন না। আপনাদের বেস থেকে কিন্তু গত 1 মাসে $400 প্লাস ইনকাম করছে, বিকজ উনি রুলস ফলো করতেছে। আমি তো একজনের অ্যাকাউন্ট একজনকে দেখাবো না ভাই, আপনি এটা নিশ্চিত থাকেন। কারণ এটা দেখালে আপনারা আজকে খুবই বন্ধু, গলায় গলায় বন্ধু, কালকে এটা থাকবেন কিনা এটা তো কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি এই জিনিসটা দেখাতে চাই না কাউকে, আর আপনারাও কাউকে দেখাবেন না। হয়তো বা আমরা কিছু We've সার্চ uncovered a করতে new গিয়ে secret আমরা funnel অ্যাকাউন্টটা strategy. করতে We've গিয়ে দেখে uncovered a ফেলতে new পারি। secret funnel কিন্তু strategy. হয়তো বা আপনি Ability to একটা know অ্যাকাউন্টে company করবেন, faster than কিন্তু anything আপনাকে তো ever আরো অনেক experienced অ্যাকাউন্ট করতে হবে before. বিভিন্ন মার্কেট প্লেসে। হয় আপনাকে, আর যারা একটু করে ভালো বুঝবেন, অনেকজনকে আছে কি জানেন, প্রতিটা স্টেপ বুঝিয়ে বুঝিয়ে দিতে হয়। আবার অনেকে আছে যে দেখেই বুঝে ফেলে যে হ্যাঁ এই স্টেপটা এভাবে কমপ্লিট করতে হবে। আমি আপনাকে অনেস্টলি বলি, আমি যখন আপনাদেরকে অ্যাডওয়ার্ডস করাচ্ছিলাম, অ্যাডওয়ার্ডস এর ইন্টারফেস যেটা ছিল, ওই ইন্টারফেসটাতে আমি কোনোদিন কাজ করিনি। আমি কিছু কিছু কথা আছে আমি একদম অনেস্টলি বলে ফেলি। হয়তো বা আপনি ভাবতে পারেন এতে কিছুই পারে না, আপনি ভাবেন আমার কোনো সমস্যা নাই। সত্য কথা বলতে কি, আমি অ্যাডওয়ার্ডস এর ইন্টারফেসটা প্রথমেই দেখেছিলাম এরকম, এর আগে কখনো অ্যাডওয়ার্ডস এর ইন্টারফেসটা এভাবে দেখিনি। কিন্তু ওই প্রবলেমটা কিন্তু আমি ফেস করে আপনাদের সবাইকে কিন্তু দেখাইছি যে কিভাবে এটা করতে হয়। আমি কিন্তু এমন না যে বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে গেছি। ইন্টারফেস চেঞ্জ হয়েছে, আমি কিন্তু কাজটা করে আপনাকে দেখাইছি। ঠিক একই রকম ভাবে ডে বাই ডে ইন্টারফেস চেঞ্জ হবে। যারা বুঝবেন, ভালো বুঝবেন, তারা কিন্তু যত ইন্টারফেস চেঞ্জ হোক না কেন, তারা কিন্তু কাজটা ইজিলি বুঝে ফেলতে পারবেন, কাজটা ইজিলি করে ফেলতে পারবেন। তো মার্কেট প্লেস তো অনেক আছে, অনেক মার্কেট প্লেস আছে। যারা এরকম ভালো বুঝবেন তাদের জন্য প্রয়োজন মতো আমি একটা এক্সট্রা ক্লাস রেডি করে আপনাদেরকে আপওয়ার্কে দেখাই দেবো। আপওয়ার্ক হচ্ছে অ্যাডভান্সের জন্য, যারা নিউবি বা কিছুই বুঝবেন তাদের জন্য আপওয়ার্ক না। আপনি একদম শিওর থাকেন আপওয়ার্কে কাজ করেন। এখানে কে আছেন? রুবেল ভাই আছেন নাকি? রুবেল হ্যাঁ ভাই স্যার, কে আমি আছেন? আছি। জি, জি আছি স্যার। হ্যাঁ, রুবেল ভাই আছেন। আমি জাস্ট বলি, আমার রুবেল ভাই আমার কথাটা যদি ভুল হয় আপনি বলবেন। জি আপওয়ার্কে স্যার। যদি আপনি কাজ করেন, আপনি যদি 10টা অ্যাপ্লাই করেন, প্রপারলি 10টা অ্যাপ্লাই করেন, চোখ বন্ধ করে 2টা কাজ আসবে। জি স্যার। একদম আমি আপনাকে কম বললাম, কম বলছি ভাই, আপনি বেশি বলি নাই। চোখ বন্ধ করে 10টা অ্যাপ্লাই করবেন, 2টা কাজ আসবে। রুবেল ভাই বলেন এবার আমার কথাটা কতটুকু যুক্তিসঙ্গত বলেন।
না স্যার, আপনি ঠিকই বলছেন। 10টা অ্যাপ্লাই করলে আমি যেটা আরো বেশি আসে, আরো বেশি আসে, আমি জাস্ট কম বললাম আপনাকে। 50% প্লাস, মানে অ্যারাউন্ড 50% রেসপন্স পাওয়া যায় আর কি। আপনাকে আমি বলি, আমার ভাইয়া, আমার বড় ভাই কিন্তু একজন ফ্রিল্যান্সার, উনি 10টা অ্যাপ্লাই করছে, 60টা কাজ পেয়েছে। অ্যামেজিং। বুঝতে পারছেন? মানে রুবেল ভাই উনি বললো 50%, এটা আমি জাস্ট, আমি আমার স্টুডেন্টের কথা বলি, 7টা অ্যাপ্লাই করছে, 4টা কাজ হয়েছে। তো ওটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের মার্কেট। ওইখানে অ্যাকাউন্ট করাটাও, অ্যাকাউন্ট শুনেন, ওইখানে ফাইবারে যেমন আপনি আসছেন, অ্যাকাউন্ট করে ফেলছেন, হুট করে শেষ সবকিছু, আপনি প্রোফাইল দিয়ে ফেলছেন, এখানে অ্যাকাউন্টস এর অ্যাপ্রুভালের কোনো সিস্টেমে নেই। কিন্তু আপওয়ার্কে কিন্তু এগুলো হবে না ভাই। আপনি যতগুলো বিষয় এখানে অ্যাড করবে, প্রতিটা বিষয় আপনাকে পরীক্ষা দিতে হবে, প্রতিটা বিষয়ের উপর আপনাকে পোর্টফোলিও জমা দিতে হবে, এজ আ লুক লাইক এ সিভি। তারপরে গিয়ে আস্তে আস্তে আপনাকে অ্যাপ্লাই করার জন্য পয়েন্ট কিনতে হবে। হ্যাঁ আপনি স্যার, যে এই যে অ্যাপ্লাই ইন্টারভিউ, করবেন, আপনাকে পয়েন্টে কিনতে হবে। এটা একটা। আর পয়েন্ট কিনবেন কিভাবে? হয়তো বা আপনি $1.5 খরচ করলে 100টা পয়েন্ট পাইলেন। 100টা পয়েন্টের মধ্যে আপনি দেখবেন কোন একটা জবে অ্যাপ্লাই করতে গেলে আপনার 4 পয়েন্ট খরচ হবে, কোন একটা জবে অ্যাপ্লাই করতে গেলে আপনার 6 পয়েন্ট খরচ হবে, কোন কোন জবে দেখবেন 2 পয়েন্ট খরচ হচ্ছে। তাহলে আপনি, আমার যেটা ক্যালকুলেশন, আমার ক্যালকুলেশন বলতেছে যে আপনি 100টা পয়েন্ট দিয়ে অ্যাভারেজলি 20 থেকে 25টা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বা 20 থেকে যদি 25টা আপনি অ্যাপ্লাই করেন, আপনি চিন্তা করে দেখেন, আপনি একদম ফেলে দিলে ধরুন 5টা কাজ পাবেন, 25টা অ্যাপ্লাই করতে পারলে। 20টা অ্যাপ্লাই করতে পারলে বাদ দেন, 2টা কাজ পাবেন। আর আপওয়ার্কের প্রাইসটা ফাইবার থেকে কমপক্ষে 10 গুণ বেশি। আপনি প্রাইস ফাইবার থেকে আপওয়ার্কের প্রাইস হচ্ছে 10 গুণ বেশি। আর এখানে যদি কোনো একটা আওয়ারলি বায়ার পেয়ে যান, সে আপনাকে ছাড়বে না, কারণ ফাইবারের যারা বায়ার, আপওয়ার্কের যারা বায়ার আছে, তারা কিন্তু অনেক লং টার্ম কাজ করায়। একটা যদি আপনি বায়ার পেয়ে যান যিনি আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করাবে, আপনাকে কিন্তু কাজ থামাবে না সে। আমার এখানে একটা বায়ার আছে, প্রায় 1200 ঘন্টা কাজ করানোর পরে উনি আমাকে, আমি ওনাকে বলতে বাধ্য হয়েছি যে একটু কাজটা বন্ধ করতে হবে, আমি আর পারতেছি না। 1200 ঘন্টা কাজ করাই ফেলছে, মানে ওনাকে আমি বলতে বাধ্য হয়েছি আমি পারতেছি না, কারণ আমার প্রতি সপ্তাহে 30 ঘন্টা করে কাজ ওনাকে জমা দিতে হচ্ছে। এরপর আমার আরো কিছু টুকটাক কাজ ছিল, সবগুলো মিলে আমি মানে একদম প্যারার মধ্যে পড়ে গেছি, ঘুম নাই, এই নাই সেই নাই, সব বাদ। আমি 30 ট্রেনিং করি ঘন্টা এসে, হ্যাঁ, এক সপ্তাহে 23 ঘন্টা আসলে খুব ব্যাপার না। আপনি যদি চিন্তা করেন, আপনি 8 ঘন্টা করে চিন্তা করলে তো হয়ে যায়। কিন্তু আমার তো তখন ট্রেনিং ছিল, ট্রেনিং এর পরে এসে 4টার পরে এসে 30 ঘন্টা সপ্তাহে মিলাই দেওয়াটা কত টাফ ছিল চিন্তা করে দেখেন। কারণ ট্রেনিং এ, আমি সবসময় ট্রেনিং এ থাকার চেষ্টা করি। এটার জন্য কিন্তু আমার অনেক ক্ষতি হয়, অনেক বলতে অনেক ক্ষতি হয়। আমার ফিনান্সিয়ালি সবচেয়ে বেশি ক্ষতি হয়। কিন্তু একটা জায়গায় আমি সবচেয়ে বেশি লাভবান হয়, সেটা হচ্ছে কি, আমি একদম আজকের দিন পর্যন্ত গিয়েছি, আমি আজকের দিন পর্যন্ত আপডেট। এটা হচ্ছে আমার প্রফিট। আর লুজ হচ্ছে আমি একটা জায়গাতে, সেটা হচ্ছে কি আমার ফিনান্সিয়ালি অনেক লস হয়ে যায়, প্রচুর লস হয়, শুধুমাত্র লস না, প্রচুর লস হয়। তো 30 ঘন্টা কাজ করার মানে আপনি চিন্তা করে দেখেন, 4টা বাজে যদি আমি ট্রেনিং শেষ করতাম, আমাদের আগে রিলেটিভ 4টা থেকে 4:30টার মধ্যে আমরা শেষ করে দিতাম, এত বেশি রাখতাম না। 4টা বাজে শেষ করে আপনি চিন্তা করেন এসে কি আবার কাজ করার মেন্টালিটি কতটুকু থাকে, বিশেষ করে এলডিপি তে তো মানে অনলাইনটা বেশি, অনলাইনটা অতিরিক্ত হয়ে যায়। অফলাইনটা মনে করেন একটা কাজ দিয়ে আমি পিছনে বসলাম, আমি সবসময় পিছনে বসতে পছন্দ, স্টুডেন্টদের পিছনে বসতে পছন্দ করি, সামনে কখনো বসার চেষ্টা করি না। পিছনে বসতাম যাতে করে স্টুডেন্টরা কি করতেছে পিছন থেকে ভালো দেখা যায়, সামনে থেকে অত ভালো দেখা যায়, সামনে সে আমার চোখের দিকে তাকাবে, তাকায় একটা কাজ অন্য অন্য কাজে মনোযোগ শুরু করে দেবে, যদি আমি অন্য মনস্ক থাকি। আর আমি থাকি, সে কিন্তু বুঝতে পারবে না আমি তার দিকে তাকাচ্ছি, দিকে আমি ঘুমাচ্ছি। সে সবসময় মনে করবে কি আমি তার দিকে তাকায় আছি, তখন সে আর অন্য মনস্ক হওয়ার কোনো সুযোগ থাকবে না। কিন্তু এলইডিতে এটা হওয়ার কোনো সুযোগ নেই, এখানে তো এটা হওয়ার সুযোগ নেই। আমি যখন সবাইকে বলি ক্যামেরা অন করেন 4 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য, দেখবেন অনেকে নেট কাজই করবে না। ক্যামেরা অন করলে ইন্টারনেটের ইয়েটা একটু, স্পিডটা একটু বেশি প্রয়োজন হয়, বা একটু অনেকের কম্পিউটার হ্যাং করতে হবে। আমার নিজেরটা অনেক সময় ক্যামেরা এবং স্ক্রিন দুইটা শেয়ার করলে একসাথে হ্যাং করবে। এই জন্যই বলি, বড় বড় দিকে বড় রেসে যদি যেতে চান, আপনাকে কিন্তু ছোট রেস গুলোকে পারফেক্টলি করতে হবে। এবং আরো একটা ইনফরমেশন দিয়ে, আমাদের গতকাল যে ভাইটা ফোন করছেন, আমি আসলে খুবই খুশি হয়েছি। উনি একটা পার্মানেন্ট জব পাইছে $300। সেম বায়ার, একটা বায়ার, বায়ার বাই বেশি পাল্টাতে হয় না। আমি ওনাকে একসময় বলতে দেবো, আরো কয়েকজন ইনকাম করে ওনাকে বলার সুযোগ দেবো, উনি বলবে। অনেক বেশি বায়ারের প্রয়োজন হয় না, একটা বায়ার দিয়ে আপনি লাইফ সেট করতে পারবেন। ওনাকে মানে পার মান্থ $300 করে দিচ্ছেন, উনি জাস্ট অল্প কাজ করতেছেন, অল্প, অনেক বেশি কাজ এটাকে বলবো না।
অল্প কাজ, এর জন্যই বললাম উনি ক্লাস করতেছে, ক্লাসের কাজগুলো করতেছে, করে তারপরে গিয়ে উনি বাইরের কাজটা করতেছে। আপনাদের ক্লাসে আছে, উনি শুনতেছেন আমি কি বলতেছি, আসলে খুবই ভালো লাগে। হয়তোবা টাকাটা আমি ইনকাম করি নাই, উনি ইনকাম করছে, আসলে ভালো লাগাটা আমার আমার দিক থেকে কেমন এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, অন্য লেভেলের। আর একজন যদি এভাবে কাজ করে ইনকাম করে তাহলেও ভালো লাগে। একজন না, এখানে দুই তিনজন আছে, আমি নাম বলবো না, এখানে এখানে দুই তিনজন আছে। একজন যদি এভাবে কাজ করে, মানে সবাই যদি আর ইনকাম করে না, আমার ভালো লাগাটা কতটুকু, আপনাদের ইনকামটা আমাকে চার্জ করে, মানে আমি কথা বলার মোটিভেশনটা বেশি পাই। আর যত বেশি আমি রিফ্রেশ থাকবো তত ভালো আপনাদেরকে দিতে পারবো। সো বায়ারকে অবহেলা করা যাবে না, তাকে স্যাটিসফাই করতে হবে। ধরুন for example, আপনি বায়ার, আপনি আমাকে একটা কাজ দিচ্ছেন, আমি এই কাজটা আপনার মনের মতো করে সুন্দর করে দিচ্ছি। পরবর্তীতে যদি আপনার এমন একটা লোক প্রয়োজন হয় যে কাজটা আমি করে দিচ্ছি, আপনি কি বাইরের লোক খুঁজবেন নাকি আমাকে দিয়ে করাবেন? আপনি চিন্তা করবেন যে না, উনি তো কাজটা করে দিচ্ছে, পারফেক্টলি করে দিচ্ছে, আমি কেন বাইরে আর লোক দিয়ে করাই না, বাইরে বারবার লোক খুঁজবো কেন? সো এই জিনিসটা সবাই মনে রাখবেন, বায়ার স্যাটিসফ্যাকশনটা মনে রাখবেন। সেই বায়াররাই, আপনি যদি বায়ার স্যাটিসফ্যাকশন করতে পারেন, সেই বায়াররাই কিন্তু পরবর্তীতে আপনাকে স্যাটিসফাই করবে, আপনার ক্যারিয়ারটা তৈরি করে দিবে। ওকে, বেশি বলে ফেললাম, কিন্তু এটা আপনাদের জন্য কাজের ছিল। আর অনেকে আজকেও আসছেন, আমি আসলে বকা টাকা দিব না, আপনারা অনেকে আজকেও আসছেন ক্লাসে দেরি করে, কাইন্ডলি দেরি করে আসবেন না। আমি কিন্তু 9টা বাজে 5 মিনিট আগে থেকেই ক্লাসে কি হচ্ছে প্রতিটা তারিখও আমি আপনাদের বলে দিতে পারবো, বুঝতে পারছেন? তো কেউ প্লিজ দেরি করবেন না, কারণ আপনারা দেরি করলে হয় কি, টপিকটা দেরিতে শুরু হয়। তো আজকে আমরা শিখবো উইকি ব্যাকলিঙ্ক শিখবো, সাথে সাথে আমরা কমেন্ট ব্যাকলিঙ্কটাও শিখবো। কমেন্ট ব্যাকলিঙ্ক এর জন্য আমরা সাইট আপনাদেরকে দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ড্রপ মাই লিঙ্ক, যেটা আমি আপনাদেরকে এডু এবং গভ ব্যাকলিঙ্কে দিয়েছিলাম, সেই সাইটটাকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো প্রথমে আসেন আমরা উইকি ব্যাকলিঙ্কটা একটু দেখি, মনোযোগ দিয়ে দেখবেন। আমি আসলে শর্টকাট সংক্ষিপ্ত ভাবে দেখানোর চেষ্টা করব, যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন। উইকি ব্যাকলিঙ্কটা হচ্ছে কি, উইকি হচ্ছে কি ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল হাই অথরিটি একটা সাইট। আমি একদম ওয়ার্ল্ডের 1 নম্বর সাইট এটা বলবো না, তবে বলবো কি ওয়ার্ল্ডের টপ 10 না টপ 5 যদি সাইটের তালিকা তৈরি করেন, সেখানে উইকিপিডিয়ার নাম আসবে। আর উইকি সাইট মানে হচ্ছে কি, যেখানে অনেক বেশি ইনফরমেশন থাকে, সব বিষয়ের উপর, প্রতিটা বিষয়ের উপর খুঁটিনাটি ইনফরমেশন থাকে, এদেরকে বলা হয় উইকি সাইট। আর উইকি সাইট গুলোর মধ্যে সবচেয়ে অন্যতম এবং পাওয়ারফুল সাইটটা হচ্ছে উইকিপিডিয়া। ঠিক আছে, এই সাইট গুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই সাইট গুলো হচ্ছে কি নন প্রফিট সাইট, এটা কোনো প্রফিটের আশায় কিন্তু সাইট গুলোকে ওপেন করে না। এখানে যারা কাজ করেন, যারা এখানে এটাকে কি বলে তারা কিন্তু এজ এ ভলেন্টিয়ারই কাজ করে। তো উইকিপিডিয়াতে অনেক অনেক ধরনের ভলেন্টিয়ার আছে। আচ্ছা ওইদিকে না যায়, আমি লম্বা হয়ে যাবে আলোচনাটা। উইকিপিডিয়া হচ্ছে কি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা উইকি সাইট। আমরা আজকে আলোচনার বিষয় ছিল উইকি ব্যাকলিঙ্ক, তার মানে শুধুমাত্র যে উইকিপিডিয়াতে ব্যাকলিঙ্ক, বিষয়টা কিন্তু এরকম নয়। উইকিপিডিয়া ছাড়াও উইকিপিডিয়ার মতো কিন্তু আরো অনেকগুলো সাইট আছে যেখানে ব্যাকলিঙ্ক করা যায়। তবে ব্যাকটা করার 3টা পদ্ধতি আছে। তবে প্রথমে আমরা পদ্ধতিগুলো আলোচনা করার আগে, উইকিপিডিয়া তো সবাই দেখছেন তাই না? উইকিপিডিয়াটা একটু দেখায় আপনাদেরকে আবার। সবাই দেখেন, সবাই পড়ছেন, এ নিয়ে একদম আমার মধ্যে কোনো মানে সন্দেহ নাই। উইকিপিডিয়াতে আপনারা সবাই পড়ছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুবই সহজ। আমার মনে হয় না যে মানে এর চেয়ে সহজ কাজ আর কিছুই হতে পারে না। তো কাইন্ডলি একটা উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন আপনারা? হ্যাঁ, এখনই করে ফেলুন। ওকে স্যার। এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলাটা একদম সহজ, শুধু জিমেলটা সিলেক্ট করে দেবেন, হয়ে যাবে। উইকিপিডিয়া পেজে আসলেন, আমি দিলাম wikipedia/wiki.login এ আসলেন, আমি জাস্ট উইকিপিডিয়া লগইন লিখে দিলাম গুগলে, গুগল আমাকে এই পেজটাতে নিয়ে আসছে। এখানে দেখেন ক্রিয়েট অ্যান ভাই অ্যাকাউন্ট। আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না। আমার স্ক্রিনটা তো শেয়ারে আছে, অলরেডি শেয়ার মোডে আছে। স্যার আমরা দেখতে সবার ক্ষেত্রে কি সেম সমস্যা হচ্ছে? স্যার না আমরা ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা দেখা যাচ্ছে। আমার দেখা যাচ্ছে না, আমারই সমস্যা। আচ্ছা একটা মিনিট রাখুন, দেখা তো যাওয়ার কথা, এখন দেখেন তো দেখা যাচ্ছে?
না ভাই, তাহলে ভাই আমি আবার লিভ নিয়ে রিজয়েন করি, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে আচ্ছা, আমার। লিভ নিতে হবে না, রাখেন। আমি কেটে দিয়ে আবার আবার ইয়ে করতেছি। এখন দেখেন তো, আসছে? এবার আসছে। ওকে। এখান থেকে অ্যাকাউন্ট কিভাবে করবেন? একটা ইউজার নেম দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা কনফার্ম করবেন, মেলটা দিবেন। ওরা মেল ভেরিফিকেশন চায় না, মেলটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমার রিকোয়েস্ট হচ্ছে মেলটা দিবেন। যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান, এটাতে রিকভার করার জন্য ইমেলটা দরকার হবে, তখন ইমেলটা দিয়ে দেবেন। এরপর এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিবেন। ওরা কোনো মেল ভেরিফিকেশন করবে না, সাথে সাথে আপনারটা অ্যাপ্রুভ, আপনার সাথে সাথে অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তো কাইন্ডলি করে ফেলেন। লিখছেন? এরপরে লিখেন ফ্রুট প্রিন্ট, ফ্রুট প্রিন্ট। স্যার আবার একটু বলবেন কি? ফ্রুট প্রিন্ট, ফ্রুট প্রিন্ট। ফুটপ্রিন্ট, পায়ের হ্যাঁ। ছাপ, পায়ের ছাপ, হ্যাঁ পায়ের ছাপ। আচ্ছা, এরপরে আলোচনা, আমি ডিসেবস থেকে মনির বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, জি জি, এটা আসছে। ও আচ্ছা, আমার ল্যাপটপটা বুঝছেন চার্জ দেওয়া দিতে যে কি পরিমাণ কষ্ট হচ্ছে। আহ, মানে আমি প্রয়োজন মতো ওনারা যদি ওনারা যদি কুরিয়ার করা যায়, আমি কুরিয়ার খরচটাও দিয়ে দিলাম। জি। আচ্ছা। ও আমার আমি আসলে যে ক্লাস করাচ্ছি যে ল্যাপটপটা দিয়ে, ওই ল্যাপটপের চার্জের সমস্যা। মানে এটা দিয়ে আমি আর মানে মানে ক্লাস করাতে আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। ধরুন আজকে তো হচ্ছে মঙ্গলবার, আমি কি বৃহস্পতিবার দিন পাবো এটা? আর শুক্রবার দিন আপনাদের অফিস অফ থাকবে না? জি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এগুলো হলে হবে। আমি তাহলে একটা একটা করে বলি। প্রথম হচ্ছে সাইটেশন জিনিসটা কি, এটা বলে নেই। সাইটেশন এবং রেফারেন্স, উইকিপিডিয়াতে যখন দেখবেন, আপনারা যে কোনো বিষয়ে পড়াশোনা করেন না কেন, যে কোনো বিষয়ে, আমি যদি কোনো একটা বিষয় সার্চ করি, ধরুন আমি এখানে সার্চ করলাম টেকনোলজি, ফর এক্সাম্পল টেকনোলজি লিখে সার্চ করলাম। তাহলে আপনারা যদি এখানে দেখেন, এই যে পোস্টের মাঝখানে মাঝখানে বিভিন্ন ব্যাকলিঙ্ক করে এখানে লেখা আছে গ্রিক, এই গ্রিক নিয়ে কিন্তু দেখেন ছোট করে আরেকটা রেফারেন্স দিয়ে দিছে, ছোট করে একটা রেফারেন্স উইকিপিডিয়া নিজেই দিয়ে দিছে। দেখেন এখানে যদি আমি যাই, যে কোনো শব্দ টেকনিক্সে যাই, সেখানেও কিন্তু উইকিপিডিয়া ছোট্ট করে একটা রেফারেন্স দিয়ে দিছে।
এই জিনিসগুলোকেই মূলত বলা হয় সাইটেশনস। দ্যাট মিনস হচ্ছে কি আমার কথার মধ্যে যতগুলো ছোট ছোট পয়েন্ট থাকবে সেই পয়েন্টটাকে যদি আমি কোনো রেফারেন্স বা কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেসের মাধ্যমে দেখাই বা ইনফরমেশনের মাধ্যমে দেখাই, সেই জিনিসটাকে বলা হবে সাইটেশন। আর সাইটেশনটাকে যখন আপনি লিস্ট আকারে গুছিয়ে সবগুলোকে এভাবে করে লিখবেন, তখন সেটা হয়ে যাবে রেফারেন্স। যেমন দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের যখন ইতিহাসটা লেখা হয়, ধরুন লেখার পরে আপনার মনে প্রশ্ন আসতে পারে না, এই যে ইতিহাসটা লেখা হলো এটা কার কিসের উপর বেস করে লেখা হলো, তখন সেখানে হয়তো বা লিখে দেবে। ফর এক্সাম্পল আমি এটাই সার্চ করি, আমরা সবচেয়ে ভালো যেটা বুঝবেন, তখন সেখানে কিন্তু বিভিন্ন পত্রিকার একটা রেফারেন্স দেওয়া হবে না, 1971 বাংলাদেশ, দেখি এটা লিখে সার্চ করি, এখানে অনেকগুলো ইনফরমেশন আসছে, এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, হ্যাঁ এতদিন যুদ্ধ হয়েছে, এই যে কথাগুলো, এটা কথাগুলো আপনি কার উপর বেস করে কথাটাকে বিশ্বাস করবেন, তাই না? এই বিশ্বাস করার জন্য কিন্তু নিচে দেখবেন এই তথ্যগুলো কোত্থেকে নেওয়া হয়েছে। উইকিপিডিয়ার কিন্তু সব জিনিসগুলো এখানে তালিকাবদ্ধ করা আছে, রেফারেন্স। এটা রেফারেন্সটা কার থেকে নেওয়া হয়েছে? বিবিসি থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, কোন রেফারেন্সটুকু কার কাছ থেকে নেওয়া হয়েছে এখানে কিন্তু রেফারেন্স আকারে তালিকা করা হয়েছে। ধরুন আমি একটা রেফারেন্সে ক্লিক করলাম ফর এক্সাম্পল, সে কিন্তু আমাকে বলে দিচ্ছে এখানে যে তথ্যটা আমি এখন দেখছি সেই তথ্যটা দেখেন এখানে প্রুফ সহ দেওয়া আছে। দ্যাট মিনস এই জিনিসটা হচ্ছে রেফারেন্স। আর সাইটেশনস মানে হচ্ছে দেখেন এই কথাটাই কিন্তু আবার আমি যদি উপরে খুঁজি, উপরে কিন্তু কথাটা আছে, কারণ এই কথাটা পোস্টের মাঝখানে কি করা হয়েছে, বলা হয়েছে, এবং এটা আমি কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো কিন্তু এটা বলে দেওয়া হয়েছে যে উইকিপিডিয়ার অমুক লিঙ্কে এটা সম্পর্কে আরো অনেক কিছু লেখা আছে। আর আমি যদি এখানে কিছু নাম্বার করা আছে দেখেন, নাম্বারে গেলেও কিন্তু আমি অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবো, যে এখানে যে কথাটা বলা হচ্ছে, এই যে লাইনটা লেখা হয়েছে 75 নম্বর সেন্টেন্সটা লেখা হয়েছে, 75 নম্বর সেন্টেন্সটা আসলে আমি কাকে বেস করে বিশ্বাস করব। তো বিশ্বাস করার জন্য তারা একটা রেফারেন্স দিয়ে দিচ্ছে, আপনি রেফারেন্স করে এবার সেই রেফারেন্সটাকে ট্রাস্ট করা না করা এটা হচ্ছে সম্পূর্ণ আপনার কাজ। তবে উইকিপিডিয়াতে যতগুলো কথা লেখা হবে সবগুলো সাইটেশনস বা ওয়েবসাইটের নাম আকারে বা তথ্য আকারে দেওয়া হবে, এই জিনিসটাকে মূলত বলা হবে সাইটেশনস বা রেফারেন্স। না আপনি যা এখানে যে লাইনটা দেখতেছেন সেই লাইনটার তথ্যটা কোন একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসা হয়েছে, এই জিনিসটাকে বলা হবে সাইটেশনস বা রেফারেন্স। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন কিনা? সাইটেশনস বা রেফারেন্স ক্লিয়ার হয়েছেন কিনা? কিন্তু আমরা অনেক সময় দেখি কি যে ওয়ার্ড লিখে লিখে ইয়ে দিয়ে দেওয়া হয়, অনেক সময় দেখবেন যে বিভিন্ন ওয়ার্ড লেখা থাকে, আমরা যেটা ব্যাকলিং হিসেবে যেটা করি, আমরা কিন্তু অহেতুক অনেক সময় করি কি বিভিন্ন শব্দ লিখে ফেলি, শব্দ মানে কিওয়ার্ড লিখি, কিওয়ার্ডের নিচে ব্যাকলিং দিয়ে দিই, কিন্তু ওই শব্দটাতে ক্লিক করলে কিন্তু ওই রিলেটেড কিন্তু কোনো ইনফরমেশন পাওয়া যায় না। অনেক সময় দেখবেন কি ওইটাতে ক্লিক করলে কোন একটা সাইটের হোম পেজে নিয়ে যায়, কিন্তু উইকিপিডিয়া কিন্তু এটা করবে না। উইকিপিডিয়া করবে কি, আপনি যেখানে যে রেফারেন্সের কথা উল্লেখ করবেন সেখানে ক্লিক করলে যেন একটা সাইটে যায় এবং সাইটের মধ্যে আপনি এখানে যে কথাটা বলছেন সেই কথাটা যেন প্রুফ হয়, এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে। আর আপনি যদি এটা এনশিওর করতে না পারেন, কোনো না কোনো একজন মডারেটর এসে কিছুক্ষণের মধ্যে হয়তো বা একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে আপনার পোস্টটাকে ডিলিট করে দেবে, আপনার লিঙ্কটাকে ডিলিট করে দেবে। বুঝতে পারছেন? তো সাইটেশনস এবং রেফারেন্সটা ক্লিয়ার কিনা আপনাদের মধ্যে? জি স্যার, ক্লিয়ার। ওকে, এবার 2 নম্বরে বললাম কি আপনাদেরকে দ্যাট লিঙ্ক। ধরুন উইকিপিডিয়া রেফারেন্স হিসেবে কোন একটা ওয়েবসাইটকে এখানে ব্যবহার করছে, অথবা কোন একজন ব্যক্তি, ফর এক্সাম্পল আমি গিয়েও কিন্তু এখানে রেফারেন্স হিসেবে একটা ওয়েবসাইটকে অ্যাড করে দিতে পারি। ধরুন আপনি এটা করে দিলেন, আপনি একটা ওয়েবসাইটকে এখানে রেফারেন্স হিসেবে অ্যাড করে দিলেন, উইকিপিডিয়ার মডারেটররা এসে দেখলো যে না ঠিক আছে, ওনার কথাটা ঠিক, এটাকে রেফারেন্সটা ঠিক আছে, তাহলে ঠিক থাকলে সেই ওয়েবসাইটটাকে এখানে থেকে যাবে না। ধরুন এই ওয়েবসাইটটা এখান থেকে যাবে না, এই ওয়েবসাইটটা এমনও তো হতে পারে যে ওয়েবসাইটটা আপনি দিয়েছেন সেই ওয়েবসাইটটা আপনি রেনু করেন নাই, 2 থেকে 3 বছর বা 1 বছর পরে সেই ওয়েবসাইটটা লিঙ্কটাকে অনলাইনে খুঁজলে পাওয়া যাবে? জি না কথা স্যার, ওটা বলেন। তো অফ হয়ে হ্যাঁ, যায়। কারণ অফ হয়ে গেছে। যার যে লিঙ্কটাকে উইকিপিডিয়া অ্যাপ্রুভ করছে কিন্তু ওই লিঙ্কটা কোনো কারণে অফ হয়ে গেছে, ওই লিঙ্কটাকে উইকিপিডিয়া ড্যাট লিঙ্ক হিসেবে ঘোষণা করবে, যে লিঙ্কটা ড্যাট হয়ে গেছে, মারা গেছে। ক্লিয়ার? এগুলোকে আমরা সবগুলো প্র্যাকটিক্যালি দেখবো এতটুকু ক্লিয়ার কিনা, ড্যাট লিঙ্ক বিষয়টা ক্লিয়ার কিনা। দ্যাট মিনস হচ্ছে কি লিঙ্কটাকে উইকিপিডিয়া অ্যাপ্রুভ করেছিল, কোনো না কোনো কারণে ওয়েবসাইটটা নষ্ট হয়ে গেছে বা ডোমেনটা নতুন করে রেজিস্ট্রেশন করা হয়নি, যে কারণে এটা ড্যাট লিঙ্ক হয়ে গেছে। ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আপনার উইকিপিডিয়াতে, সরি আমরা ওই
এডু ব্যাকলিং করার সময় আমরা কিছু আমাদেরকে মানে কিছু কথা লিখে দিয়েছিল আমাদেরকে ড্রপ মাই লিঙ্কে। ওই কথাগুলোকে মূলত বলা হয় ফুটপ্রিন্ট। ফুটপ্রিন্ট আপনাকে অনেকভাবে মুখস্থ করতে হবে, আসলে ফুটপ্রিন্ট মুখস্থ করাটা খুব ঝামেলার। ফুটপ্রিন্ট গুলোকে সহজে খুঁজে দেওয়ার জন্য অনেকগুলো সাইট আছে, যেমন এডু আর গভ খুঁজে দেওয়ার জন্য আছে আপনার এডু আর গভ খুঁজে দেওয়ার জন্য আছে আপনার ড্রপ মাই লিঙ্ক। ঠিক একই রকম ভাবে উইকিপিডিয়া গুলো খোঁজার জন্য সাইট আছে, এটা আমরা পরে দেখবো। আপাতত আমরা ফুটপ্রিন্টটা জিনিসটাকে একটু দেখে নিই। ধরুন আপনি লিখলেন আপনার কোনো একটা ডেট লিঙ্ক খুঁজতেছেন উইকিপিডিয়া থেকে, তাহলে আপনি বললেন কি সাইট কোলন দিয়ে আপনি লিখলেন কি এখানে উইকিপিডিয়া উইকিপিডিয়া। এখন উইকিপিডিয়া কেন লিখলাম, এখানে উইকিপিডিয়ার জায়গায় অন্য কোনো সাইটের নামও বসতে পারে, আমি জাস্ট উইকিপিডিয়া লিখলাম। এটা আমি দেখাচ্ছি আপনাদের যাতে করে আপনারা অন্য সাইট থেকে অন্য আরো অনেকগুলো উইকি সাইট থাকবে না, সেখান থেকে যেন ডেট লিঙ্ক গুলোকে সহজে বের করতে পারেন। এখানে লিখবেন কিওয়ার্ড। এখানে কিওয়ার্ড হয় সাধারণত। আমি এখন কিওয়ার্ড মানে তো কিওয়ার্ড না, কিওয়ার্ডটা কি হতে পারে, যে কোনো একটা শব্দ হতে পারে না, আপনি কোন শব্দের উপর বেস করে উইকিপিডিয়া মানে এটা খুঁজতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। এবার প্লাস দিয়ে ডাবল কোটেশন দিয়ে আপনাকে লিখতে হবে এখানে ডেট লিঙ্ক। এখন কিওয়ার্ডের জায়গায় কি বসতে পারে, এটা আপনি কোন নিশের উপর খুঁজতেছেন, কোন শব্দের উপর বেস করে খুঁজতেছেন সেই শব্দটাকে আপনাকে এখানে দিতে হবে। ধরুন আমি খুঁজতেছি যে হেলথের উপর, আমি কিওয়ার্ড হিসেবে এখানে হেলথ দিয়ে দিলাম। আপনি যে শব্দের উপর খুঁজতেছেন সেই শব্দ এখানে দিয়ে দেবেন। এবার আমি এটাকে সার্চ করলাম, আমি এটাকে হেলথের জায়গায় কিওয়ার্ড গুলো চেঞ্জ হবে, ঠিক আছে। আমি এটা ধরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটার যে ফুটপ্রিন্টটা আছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি। এবার আমি দেখেন অনেকগুলো সাইট এখানে শো করতেছে। ধরুন আমি এই সাইটটাতে গেলাম, এখানে আমাকে একটু সাজেস্ট করছে এডফোনিং রাজার, এটা থেকে সাজেস্ট করতেছে। আমি কোনো ভুল করলাম নাকি, উইকিপিডিয়া বানান ভুল করলাম, হ্যাঁ পিডিএ বানানটা ভুল করছি আমি। যাই হোক আমি আবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, উইকিপিডিয়া বানানটা ভুল হয়েছে আমার, ডাবল পি পড়ে গেছে। হ্যাঁ এটাই রাইট হবে। এবার দেখেন অনেকগুলো সাইট চলে আসছে। এবার আমি ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ডেট লিঙ্ক পাওয়া যাবে। আমি যখন ডেট লিঙ্ক কিভাবে খুঁজবো, ডেট লিঙ্ক খোঁজার জন্য জাস্ট আমার করতে হবে কন্ট্রোল এফ দিতে হবে। এবার এখানে লিখতে হবে কি ডেট লিঙ্কসে চলে আসছে, বলছে কি ডেটের উপর লিঙ্ক অবশ্যই থাকবে। এখানে একটা লিঙ্ক পাওয়া গেছে, এটা ডেট লিঙ্ক। হ্যাঁ, এই ধরনের লিঙ্ক গুলোকে মূলত বলা হচ্ছে ডেট লিঙ্ক। ডেট লিঙ্কে বের করে আমার লাভ কি কাজ কি এগুলো সব পরে দেখবো। আপাতত এই তিনটে শব্দ সম্পর্কে আমরা পরিচিত হলাম। একটা হচ্ছে কি আপনার ফুটপ্রিন্ট, ডেট লিঙ্ক আর সাইটেশন বা রেফারেন্স, এই তিনটে শব্দ সম্পর্কে আমরা পরিচিত হলাম। এবার আপনাদেরকে বলবো আসলে উইকিপিডিয়ার পাওয়ারটা কতটুকু। উইকিপিডিয়া একটা নো ফলো ব্যাকলিং, কিন্তু এটার অথরিটি হাই হওয়ার কারণে এখানে যদি আপনি ব্যাকলিং করেন, এই ব্যাকলিংটাকেও গুগল আপনাকে গুরুত্ব দিবে, অনেক গুরুত্ব দেবে গুগল আপনাকে। আমি বলবো না যে এটা নো ফলো ব্যাকলিং এর জন্য গুগল আপনাকে গুরুত্ব দেবে না, বিষয়টা কিন্তু এরকম না। উইকিপিডিয়াতে যদি আপনি ব্যাকলিং করতে পারেন গুগল আপনাকে গুরুত্ব দেবে। উইকিপিডিয়া ব্যাকলিং করা খুবই সহজ, আপনি চাইলে এখন 2-3টা ব্যাকলিং করে ফেলতে পারবেন। কিন্তু ব্যাকলিং করা সহজ, কিন্তু সেই ব্যাকলিংটাকে অনেকদিন পর্যন্ত টিকায় রাখাটা কিন্তু কঠিন। আপনাকে কিন্তু সেই ব্যাকলিংটাকে অনেকদিন পর্যন্ত টিকিয়ে রাখতে হবে। আর এই কাজটা আপনি করে ফেলতে পারলে আপনারটা কিন্তু এই যে তখনই কিন্তু আসলে গুগল গুরুত্ব দেবে। কারণ গুগল এটাকে ইন্ডেক্স করতে 3-4 দিন সময় লাগতে পারে, অথবা ওই দিনই করে ফেলবে, বা 3-4 দিন পরে যখন দেখবে গুগল যে আপনার ব্যাকলিংটা উইকিপিডিয়াতে আছে, দ্যাট মিন্স আপনি ভালো একটা রেফারেন্স দিয়েছেন, সাইটেশন দিয়েছেন, যে কারণে উইকিপিডিয়া আপনার ব্যাকলিংটাকে এখানে রেখে দিয়েছে। সো গুগল সবসময় মনে রাখবেন নো ফলো ব্যাকলিংকের মধ্যে যে ব্যাকলিং গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তার মধ্যে উইকি ব্যাকলিংটা হচ্ছে কি অন্যতম। আমি আপনাদেরকে বলেছিলাম গুগল তার স্ট্রাকচারের মধ্যে 8 ধরনের ব্যাকলিং গুলোকে 6 থেকে 8 ধরনের ব্যাকলিং গুলোকে ভাগ করে ফেলে, তার মধ্যে কিন্তু এক ধরনের স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে উইকিপিডিয়া। এটাকে বলা হয় উইকি ব্যাকলিং। গুগল সবসময় উইকি ব্যাকলিং গুলোকে বেশি গুরুত্ব দেয়। বুঝতে পারছেন আমার কথা? সো এই জিনিসটাকে একটু করে মনে রাখতে হবে। এটাকে কিভাবে চেঞ্জ করব না করব আমরা একটু পরে শিখবো। এই জন্য আমি এখন বললাম যে উইকিপিডিয়ার গুরুত্বটা কতটুকু। আসেন এবার আমরা জানবো উইকিপিডিয়াতে 3 ভাবে চাইলে আপনি ব্যাকলিং করতে পারেন। কারণ আমার সবকিছুর একটাই উদ্দেশ্য ঘুরে ফিরে, সেটা হচ্ছে কি ব্যাকলিং গুলো করা। তো উইকিপিডিয়াতে আপনি 3 ভাবে আপনি ব্যাকলিং করতে পারেন খুব ইজিলি। তাকরান ভাই আপনাকে আমাদের ক্লাসে স্বাগতম। ধন্যবাদ ভাইয়া, সবাই কেমন আছেন? মুন্না ভাই কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ।
যাক, আপনার ক্লাসে তো ঢুকে তো মনটা ভরে গেল ভাই, 26 জন প্রেজেন্ট দেখেই ভালো লাগে ভাই, বুঝছেন। আমরা যদি আমাদের সবগুলো ব্যাচ এরকম ট্রেনারদের নিতে পারতাম ভাই, আমরা আসলে সাকসেসে সর্বোচ্চ চূড়ায় থাকতে পারতাম। কিন্তু আসলে আফসোস, মনির মনির স্যারের মতো এরকম ট্রেনার আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না। বাড়াই বলতেছেন ভাই, বাড়াই বলতেছেন। আর না ভাই, আপনার নিয়ে বাড়ায় বললেও শেষ হয় না, বুঝছেন। আচ্ছা, শুনেন, গতবার কিন্তু মনির স্যারের ব্যাচ থেকে টপ আর্নার খেতাবটা পাইছে। তো আমার মনে হয় এবারও এটা আপনারা মিস করবেন না, ঠিক আছে। আম, সুতরাং মেয়েরাও টপ আর্নার আপনাদের ব্যাচ থেকে বেরোবে, ছেলেরাও। সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনাদের। মনির স্যার তো আর আপনাদেরকে শিখাইলে আপনারা টপ আর্নার হবেন তা না, আপনাদের ডেডিকেশন যদি ঠিক মতো থাকে অবশ্যই আপনারা এই এলইডিপি 2020 টপ আর্নারের যেই খেতাবটা আপনাদের ব্যাচ থেকে পাবেন। সুতরাং সেইভাবে আপনারা শিখেন, এটা আর কি। তো বেশি কথা বলবো না, সবাই ভালো মতো ক্লাস করেন। আসলাম আর কি কি অবস্থা দেখার জন্য, মনির ভাই কেমন নিচ্ছেন ক্লাস। ঠিক আছে, থাকবেন ভাই, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, ভালো থাকেন দাদা। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে। জি স্যার, আল্লাহ হাফেজ, অনেক ধন্যবাদ, দোয়া রাখবেন স্যার। উনি সাকিব ভাই আমাদের প্রজেক্ট ঢাকা প্রজেক্ট কোঅর্ডিনেটর, ঢাকা ডিভিশনের দায়িত্বে আছেন, এবং আমার কলিগ ছিলেন। আমরা একসাথে একটা জেলাতে ট্রেনিং করাইছি, রাঙামাটিতে। ওনার প্রথম পোস্টিং ছিল রাঙামাটিতে, আমরা একসাথে এখানে ট্রেনিং করাইছি। আর উনি ঢাকা চলে গেছেন, ঢাকা হেড অফিসে। আমার সুযোগ থাকলেও আমার আসলে একটা প্রবলেম হচ্ছে কি, আমি রাঙামাটি ছেড়ে কোথাও আমার ভালো লাগে না। এটা হচ্ছে আমার মেন একটা প্রবলেম। অনেকগুলো অপরচুনিটি হারাই এই জন্য আমি। কারণ আসলে ঢাকা গেলে, আমি তো আগেই বলেছিলাম যে ঢাকাটা আমার কাছে কেমন যেন বিরক্ত লাগে। আমি আপনাদেরকে ছোট করতেছি না, ট্রাফিক জ্যাম অথবা একটু ধুলা ময়লা, এগুলো আমি এগুলোকে সহ্য নিতে পারি না। থাকতে থাকতে এখানে পাহাড়ি এলাকায় থাকতে থাকতে পাহাড় ছাড়া কিছুই ভালো লাগে না। ওকে, তাহলে আমরা মেন পয়েন্টে আসি। 3টা জিনিস আপনারা মনে রাখবেন, 3 ভাবে আপনারা চাইলে ব্যাকলিং করতে পারেন। তাহলে 3 ভাবে ব্যাকলিং আমি দেখাচ্ছি, কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে কোনটা বেটার। আমি পরে 3টে দেখানোর পর আপনাকে জিজ্ঞেস করবো যে কোনটা বেটার আপনারা মনে করেন। প্রথম হচ্ছে, ধরুন এখানে যে কোনো একটা টপিক আপনি দেখলেন, পড়লেন, পড়ার পর আপনি করলেন কি, এখানে কিন্তু এডিট নামে অপশন থাকবে। প্রতিটা টপিকের মধ্যে দেখবেন এডিট অপশন থাকবে। আমাকে অ্যাকাউন্টে লগ ইন আছে কিনা দেখবে। এখন আছে ভিউ সোর্সেস নামে একটা অপশন আছে। ভিউ সোর্সেস যায়, দেখেন এখানে কিন্তু সোর্স গুলো চলে আসছে, তাই না? আপনি ভিউ সোর্স থেকে গিয়ে কিন্তু মানে আপনি এখান থেকে কিছু চেঞ্জ করে সাবমিটের জন্য রিকোয়েস্ট করতে পারেন, যেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন সোর্স ছাড়া দেখি আমরা, সোর্স ছাড়াও কিন্তু এডিটটাকে করা যায়। নাকি কোনো কারণে অফ করে দিছি নাকি? না, ঠিক আছে। দেখুন তো, সেমটা সার্চ করার পরে আপনাদের স্ক্রিনটা একজন দেখান তো আমাকে। ধরুন এটাই সার্চ করলেন আপনি, একজন স্ক্রিনটা দেখান তো। আমারটার সাথে ইন্টারফেসটা কি মিলতেছে না নাকি? স্যার আমি দেখাবো। হ্যাঁ, দেখান দেখা যাচ্ছে। নাকি এটা খুব স্পর্শকাতর বিধায় এটাকে এডিটিং অপশনটাকে অফ রাখছে, তাও তো বুঝতেছি না। রেফারেন্স অ্যাড করে দিন। ডান সাইডে লক করা, মনে হয় এটা সেনসিটিভ ইস্যু তো, হ্যাঁ, মুক্তিযুদ্ধের এটা তো বিষয় তো। এটাই তো মনে হচ্ছে সেনসিটিভ ইস্যু তো। This article is semi-productions, right? এটা খুবই সেনসিটিভ ইস্যু। স্যার শুধু 1971 লিখে সার্চ করলে স্যার এডিট অপশন আসে স্যার। কারণ আমি বরিশাল ডিভিশন নিয়ে লিখি। হ্যাঁ, এটা করা যাবে। ওটা একটু আমাদের সেনসিটিভ ইস্যু ছিল। হ্যাঁ, ওটা সেনসিটিভ ইস্যু ছিল বিধায় দেখেন এখানে কিন্তু সেমি প্রোডাকশন অ্যাড করা হয়েছিল। ওটা বাদ দেন, আমার স্ক্রিনটা দেখলে হবে এখন, আর লাগবে না। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি স্যার। ধরুন আমি এখানে দিলাম, এখানে কিন্তু দেখবেন প্রতিটাতে একটা এডিট অপশন আসবে। ধরুন এই অপশনটার মধ্যে একটা এডিট অপশন আসবে, দেখেন এডিট সোর্সেস। আমি এখন এডিট সোর্সেস এ ক্লিক করব, তখন কিন্তু দেখেন সোর্স গুলোকে খুব ইজিলি দেখা যাচ্ছে। দেখেন খুব ইজিলি এটাকে দেখা যাচ্ছে। আর এটা মানে এই যে দেখেন এখানে একটা কথা লিখে দিছে, এই কথাটাকে আমরা বলবো ইলাবরেশন করে না, ইলাবরেশন আকারে আসবে।
এরপরে ব্যাকলিং কোথায় করছে দেখে রাখেন। ব্যাকলিংটাকেও চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, আপনি চাইলে কোনোটাতে ব্যাকলিং অ্যাডও করতে পারবেন। কোথায় ব্যাকলিং আছে দেখে রাখেন, একটা ব্যাকলিং দেখে রাখি। হ্যাঁ, এইখানে দেখেন, এখানে কিন্তু এদের এদের হাইপার লিঙ্কটা কিন্তু একটু ভিন্ন। এদের হাইপার লিঙ্কটা কিন্তু আপনার মতো একদম আমরা যেভাবে হাইপার লিঙ্ক করেছি আগে সেম কিন্তু হাইপার লিঙ্কের মতো হবে না। এখানে কিন্তু সবকিছু রেফারেন্সের আকার দিতে হয়। তো এখানে আপনার মানে ইয়াটাকে যেটাকে অ্যাঙ্কর বলবে মাঝখানে যেটার মধ্যে আমরা হাইপার লিঙ্কটা করবো সেটাকে কিন্তু আপনাকে টাইটেল আকারে লিখতে হয়, আর ব্যাকলিঙ্কটাকে এভাবে লিখতে হয়। একটু কাইন্ডলি রাখেন। আগে আমি আরটাতে যাই, ব্যাক যাই, রিড মোডে যাই, রিড অপশনে যাই। আমি এখান থেকে দেখাচ্ছি, রাইট ক্লিক করে ইন্সপেক্ট ইভেন্ট। ফর এক্সাম্পল এখানে মানে চট্টগ্রাম ডিভিশনের মধ্যে একটা ব্যাকলিঙ্ক করা হয়েছে বা সাইটেশন করা হয়েছে, এখানে তো ব্যাকলিঙ্ক দেয় না আসলে। আমি একটু চেক করে দেখি কোথায় ব্যাকলিঙ্ক আছে। এখানে আমার কাছে মনে হচ্ছে লাস্টে দিয়ে ব্যাকলিঙ্ক আছে, ব্যাকলিঙ্ক করেছে কিনা দেখুন। আচ্ছা, সেম ভাবে আপনারা করতে পারবেন। জাস্ট এখানে পার্থক্য হচ্ছে দেখেন, আমি এটাকে কপি করে নিয়ে আসি, কপি করে আপনাদের জন্য নিয়ে আসি রেফারেন্স। আর এই রেফারেন্সের ভিতরে আবার টাইটেল, ব্যাকলিংটাকে এভাবে করতে হবে টাইটেল দিয়ে, বে অফ বেঙ্গল। আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করি। সেম ভাবে করবেন একদম, আমরা যেভাবে আগে করছি সেম ভাবে করব। ধরুন আমরা এটাও এক ধরনের অ্যাঙ্কর টেক্সট, আমরা আগে যেভাবে করেছি এভাবে করব, আমাদেরকে আর চেঞ্জ করতে হবে না। আগে এখানে আমরা কি করতাম, এখানে একটা অ্যাঙ্কর টেক্সট দিতাম না, এখন অ্যাঙ্কর টেক্সট দেবো। ধরুন আমরা অ্যাঙ্কর টেক্সট দিলাম এলইডিপি এর উপর আমরা অ্যাঙ্কর টেক্সট দিলাম, ওকে, সংক্ষেপে লিখলাম এলইডিপি। এখানে লিখবেন কি HREF ইকুয়াল ডাবল কোটেশন মাঝখানে এলইডিপি, আমরা ওয়েবসাইটের নামটা দিয়ে দিই lidp.ictd.gov.bd। এরপর আপনাকে লিখতে হবে টাইটেল। টাইটেল জিনিসটাকে আমি এখন এক্সটেন্ড করে দিচ্ছি, টাইটেল ইকুয়াল ডাবল কোটেশন, এখানে লিখে দিলাম কি এলিয়ার হ্যাঁ, টাইটেলটা দিলে সুবিধা হবে কি, ধরুন এখানে এলইডিপি কথাটা লেখা আছে, এলইডিপির উপর যখন আমরা মাউসটা নিব তখন একটা কথা লেখা আসবে, সেটা হচ্ছে কি লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। আর আমি ক্লিক করে কোথায় চলে যাব, এই ওয়েবসাইটে চলে যাব। এটা কিন্তু শুধুমাত্র যে আপনারা উইকিপিডিয়ার ক্ষেত্রে করতে পারেন তা না, আপনারা কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে এটা করতে পারেন। টাইটেলটা লিখে দিলে হবে, এটার উপর রাখলে এটার পুরো ইলাবরেশনটা চলে আসবে। অথবা আপনি যদি কোনো একটা ডিটেলস লিখে দিতে চান, ফর এক্সাম্পল আপনি ইলাবরেশন করলেন, আপনাকে ডিটেলস লিখলেন, ডিটেলসটাও চাইলে এখানে লিখতে হবে। যেমন আমরা উইকিপিডিয়াতে যখন আমরা কোনো একটা জায়গায় মাউসটা নিলে কিন্তু দেখেন একটা ডিটেলস চলে আসে, তাই না, ছোট করে ডিটেলস চলে আসে না, এই ডিটেলসটা কিন্তু আপনি লিখে দিতে পারেন। ওকে, এটা এখন সবাই পারবেন। টাইটেলটা ইচ্ছা দিলেও দিতে পারবেন, না দিলেও এটার জন্য কোনো ফ্যাক্টর তৈরি হবে না। আমরা যেভাবে করে ব্যাকলিং করেছি সেভাবে ব্যাকলিং করতে হবে। এবার আসেন আমি একটা সেম কাজ করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এটা HTML কোড তো সেম কাজ করবে। ধরুন আমি এখানে বরিশাল ডিভিশনে একটা ব্যাকলিং করব ফর এক্সাম্পল, আমি কিভাবে করব, আমি এডিট সোর্সেসে যাব, এডিট সোর্সেসে গিয়ে স্টার্টে দেখবো যে বরিশাল সিটি কর্পোরেশন আছে কিনা। এখানে স্টার্ট হচ্ছে কোত্থেকে, এটা আমি কি ভুল জায়গায় ক্লিক করছি, বরিশাল সিটি এটা না, রিচ যেমন এখান থেকে শুরু হচ্ছে, এটার এডিট অপশনটা কোথায়, এডিট সোর্সেসে যাই, এডিট সোর্সেসে গেলে আমরা ম্যাপে পাবো। এটা এখানে এডিট সোর্সে শুরু হয়েছে না, দেখেন বরিশাল ডিভিশন দিয়ে শুরু হয়েছে না। আমরা এখানে চাইলে এটাকে সেম ভাবে হাইপার লিঙ্ক করে দিতে পারবো। জাস্ট এটাকে আমরা মাঝখানে অ্যাঙ্কর টেক্সট হিসেবে রেখে হাইপার লিঙ্ক করতে পারবো। এখানে কি আর কোথায় রাখছে, এখানে সরি লেখাটা শুরু হয়েছে এখান থেকে। তাহলে আমরা এটাকে কি করতে পারি, চাইলে অ্যাঙ্কর টেক্সট দিয়ে হাইপার লিঙ্ক করে ফেলতে পারি।
কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না, এটা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ডিলিট হয়ে যাবে। হ্যাঁ থাকবে, আমি করে করছিলাম 2-1 দিন ছিল, এরপরে মডারেটর এসে এটা ডিলিট করে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে কি 5-6 ঘন্টা পরে ডিলিট করে দিতে পারে। এই জন্য একটা কাজ দেখাই দেবো, এটা করলে আশা করি আর ডিলিট হবে না। ধরুন আমি এখানে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি, https://www.surscity.gov.bd। আমি এখানে এটা করে দিলাম, ঠিক আছে? দেখেন লিঙ্কটা কিন্তু আমি করে দিচ্ছি, করে দিয়ে জাস্ট এটাকে আমি পাবলিশ চেঞ্জেসে ক্লিক করে দেবো। আমাকে একটা এখানে ক্যাপচা ফিল আপ করতে বলতেছে, NEBISWARNS, সব ঠিক আছে। এডিট সামারি, এটা আমাকে একটু ব্রিফ করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম, এখানে দিলাম ওয়াচ দিস পেজ, দিস ইজ এ মিরর এডিট। এখানে ওয়াচ দিস পেজ দিতেও পারেন, আমি না দিলাম, না দিয়ে সেভ দিয়ে দিই। আপনি তাহলে প্রিভিউ করতে পারেন, আমার মনে প্রিভিউ করলে ভালো হতো, যেটা আমরা এটা চেঞ্জ করবো না। এটা চেঞ্জ হয়ে গেল নাকি? যাই হোক, এরর আসতেছে, এটা এখানে কিছু কাজ আছে, এটা করতে হবে। শো দিয়ে এটাকে, শো দিলে বেটার হবে, জাস্ট আমরা দেখবো যে এটা আসলে হলো কিনা। এখানে আপনাকে শো দিস পেজ করতে হবে, এডিট দিস মিরর দিতে হবে, এখানে মনে আরো কিছু তথ্য দিতে হয়। সেটা আসলে ছোট তথ্য দিলে হয় না, আমাকে ব্রিফ করতে হবে যে আমি ব্যাকলিংকটা যে চেঞ্জ করলাম, আমি কোন রেফারেন্সে চেঞ্জ করছি, কেন চেঞ্জ করছি, সবকিছু ব্রিফ করতে হয়। HREF এভাবে আসলো কেন? বরিশাল বানানটা মেনু স্যার ভুল হয়েছে স্যার, BARISAL দেওয়া না, হয়েছে। এটা ওটা ওদের যে মেইন ওয়েবসাইট আছে না, আপনারা নিশ্চয়ই জানেন, বরিশাল বানানটাকে কিন্তু সরকার সংশোধন করছে 2016 সালে, SH দিয়ে করছে। হ্যাঁ, ওদের ওয়েবসাইটটা এখন SH দিয়ে আছে, আপনারা যদি দেখেন। দেখতেছেন, সংশোধন করছে ওদের ওয়েবসাইটটাকে। এখন দেখতেছি এটা এভাবে আসলো কেন, একটু চেক করে রাখি কোথাও কি ভুল হয়েছে কিনা আমাদের। আচ্ছা, ভুলটা মেবি ফাইন করতে পারছি, আমি বুঝতে পারছি। এখানে কিছু কোটেশন দেওয়া ছিল তো, মেবি সেটার জন্য নাকি সমস্যা হয়েছে। আমি দেখি কোটেশনগুলো উঠাই দিই। আর ওদের আরো অনেক কিছু নিয়ম কারণ আছে এখানে। এই যে এটাকে অ্যাঙ্কর টেক্সট রেফারেন্স https://বরিশাল সিটি কর্পোরেশন, অ্যাঙ্কর টেক্সট শেষ করলাম। হ্যাঁ, এর একটা ভুল হয়েছে না, ঠিক আছে। ঠিক আছে, দেখি আবার শো করে দেখি। তারপর না হলে আমাকে আরেকটা ব্যাকলিঙ্ক খুঁজে, ধরুন একটা ব্যাকলিঙ্ক খুঁজে আমাকে দেখতে হবে যে ব্যাকলিঙ্কটা ওরা কিভাবে করছে, সেম ব্যাকলিঙ্কটা আমাকে করে দিতে হবে। আমি টাইটেলটা দিলাম না আর কি, এখনো এই ব্যাকলিঙ্কটাকে শো করাচ্ছে না। অন্য একটা ব্যাকলিঙ্কে যাই, আমি দেখি কিভাবে করছি। এখানে হচ্ছে রেফারেন্স দিয়ে রাখেন।
কারণ উইকিপিডিয়ার কিছু নিজস্ব নিয়ম আছে, ওরা কিন্তু এটা বলে দেবে যে আসলে কি নিয়ম। সিটি ইউর সোর্সেস, দেখে রেফারেন্স দিয়ে করবো কিনা তাও তো বুঝতেছি না। দেখি হেল্পে কি বলে। আপনারা একটু দেখেন তো হয় কিনা। এখনো হয় নাই, দেখুন তো আপনাদের হচ্ছে কিনা। দিয়ে ট্রাই করে দেখেন হয় কিনা। আমার মনে পড়তেছে, আমি কয়েকদিন আগেও বললাম একটা। ডিভিশন এখানে দেখাচ্ছে তো সেম। রেফারেন্স অ্যাড করে দিলাম, দেখি হয় কিনা। রেফারেন্স অ্যাড করলে হাইড হয়ে যাবে। আপনারা একটু দেখেন, এটা গুগলে ঘেটে দেখেন যে কি হয়। আমার আসলে ব্যাকলিং করার এখানে একটু ডিফারেন্ট নিয়ম আছে মেবি। আমি ব্যাকলিং করছিলাম 2-3 মাস আগে, এর মধ্যে আর করা হয়নি। নিয়মটা একটু দেখে নিচ্ছি, দেখেন। এটা তো নাম। স্যার ওই যে উপরে এই লিংক করার অপশন আছে তো, এটা ও আচ্ছা আচ্ছা উপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। মানে ম্যানুয়াল লিংকের জায়গায় এখন অটোই ওইটা চিপ দিয়ে করা যাচ্ছে অনেক ওয়েবসাইটের মতো স্যার। বুঝছি, কিন্তু এখানে এখানে তো সেম কোডটা শো করতেছিল, এই জন্য দেখে যাচ্ছে। আমি করার পরে তারপর দেখি কি জি। দেখাচ্ছে। ট্যাক্স ইউআরএল স্পেস টার্গেট ইন্টারনাল এক্সটার্নাল নেম। ফর এক্সাম্পল আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দেখি, পাবলিশ তো করবো না।
পাবলিশ করলেও এটা কোনো কাজ হবে না, এটা আমাকে বলবে কি ইন্টারনাল লিঙ্ক নাকি এক্সটার্নাল লিঙ্ক। উইকি পেজ, এটা তো এক্সটার্নাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, হ্যাঁ এক্সটার্নাল লিঙ্ক। এখন দেখবো যে হ্যাঁ আমাদের নিয়মটা আমি এটাই দেখতেছিলাম, এখানে দেওয়া ছিল, আমি এটাই পড়তেছিলাম এতক্ষণ, এটাই। এখানে ব্যাকলিঙ্ক করাটা একটু ইয়ে করে দিছে, যেখানে আমরা ব্যাকলিঙ্ক করতেছি একটু চেঞ্জ করে দিছে আর কি। হ্যাঁ ব্যাকলিঙ্ক কিভাবে করছে দেখেন, আমি এটা দেখা দিচ্ছি, নিয়মটা এটাই ছিল। হ্যাঁ নিয়মটা ছিল কিরকম, যে ব্যাকলিঙ্কটা আছে সেই ব্যাকলিঙ্কটা আমরা দিব, দেওয়ার পরে স্পেস দিয়ে যার উপর ব্যাকলিঙ্ক করবো তাকে দিব। সিম্পল জিনিসটা ছিল। ধন্যবাদ। শো প্রিভিউ, ক্যান্সেল, একই নিয়মে তাহলে সবগুলি করতে হবে, এটা মনে রাখি, কারণ সব জায়গাতে অ্যাড নাও থাকতে পারে। উইকি ব্যাকলিঙ্কের এটা হচ্ছে কি দেখেন, আপনাকে এই সেম ভাবে করতে হবে, এটা দিয়ে দেবেন প্রথমে, লিঙ্কটা দিয়ে দেবেন, তারপরে আপনার কার কোন শব্দটার উপর ব্যাকলিঙ্ক করতে চান সেটা দিয়ে দেবেন। শো করতেছে, হ্যাঁ ওকে, এটা আমরা প্রিভিউর জন্য করছি, কারণ এটা যদি আমরা এখন সাবমিটও করি আমাদের কোনো লাভই হবে না, উল্টা আমার অ্যাকাউন্টে রিস্কে পড়ে যাবে। কারণ হচ্ছে কি আমাকে তো টোটাল আমি কোন পারপাসে একটা পেজের প্রধান শব্দটা চেঞ্জ করতে পারবো না। প্রধান শব্দ চেঞ্জ করতে হলে আমাকে এখন অনেকগুলো সামারি লিখতে হবে, তো অতগুলো সামারি আপাতত লিখতেছি না আমি। সো এটা হচ্ছে কি ফার্স্ট এক ধরনের ব্যাকলিঙ্ক করার উপায়, তবে এই ব্যাকলিঙ্কটা বেশিক্ষণ টিকবে না। মডারেটর এসে আপনাকে ডিলিট করে দেবে, সে দেখবে আপনার অ্যাকাউন্ট হিস্ট্রি, আপনি অ্যাকাউন্টে কি কি করছেন, উইকিপিডিয়াতে আপনার অবদান কি। এখন সে যখনই দেখবে উইকিপিডিয়াতে আপনার অবদান হচ্ছে আপনি একটা ব্যাকলিঙ্ক করছেন, সে আপনাকে আপনার লিঙ্কগুলোকে ডিলিট করে দেবে, কারণ সে আপনাকে ট্রাস্ট করে না। ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ট্রাস্ট বিল্ড করতে হবে। এই কাজটা কখনো স্টার্টিং এ করবেন না, যখন আপনার ট্রাস্ট বিল্ড হয়ে যাবে তখন আপনি এটা করবেন। তবে কখনোই এমন কোনো কাজ করবেন না যেটা ফেক হয়ে যায়। ধরুন আপনি একটা ফেক কাজ করতে গিয়ে আপনি তার কাছে মডারেটর খেয়াল করে ফেলছে, মডারেটর কিন্তু আপনাকে এজ এ অবজারভেশনে রেখে দেবে, কারণ সে আপনি যতগুলো পোস্ট করেন না কেন সে সবগুলোকে আপনাকে অবজারভেশন করে করে রাখবে। কারণ সে আপনি যেহেতু একবার ফেক দিয়েছেন, নিশ্চয়ই সে ভাববে কি আপনি পরবর্তীতে আরো ফেক দিতে পারেন, এই জন্য সে আপনাকে রেগুলার অবজারভেশন করবে। এই জন্য আপনার ছোট ছোট ব্যাকলিঙ্ক গুলো এখান থেকে বাদ পড়ে যাবে। সেজন্য আপনাকে এজ এ কন্ট্রিবিউটর হইতে হবে, আপনাকে স্টার্টিং এ কন্ট্রিবিউট করতে হবে। আপনি যখন কন্ট্রিবিউট করতে থাকবেন সে তখন আপনাকে ট্রাস্ট করবে যে না ঠিক আছে এই লোকটা এখন কন্ট্রিবিউট করতেছে, একে আমরা ট্রাস্ট করতে পারি। তখন সে আপনার যে ব্যাকলিঙ্ক গুলো যখন আপনি ভিতরে করবেন তখন সে আপনার ব্যাকলিঙ্ক গুলোকে অ্যাপ্রুভ করার সম্ভাবনা আছে। জি স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার মনে করেন যে আমার গ্রাম বা উপজেলা সম্পর্কে মাহিন, আরেকটা বিষয় আমি বলে নিই, শেষ করে নিই, মানে আমার কথাটা শেষ হলে প্রশ্নটা করবেন প্লিজ। হ্যাঁ মাঝখানে যদি আপনি থামাই দেন তাহলে কিন্তু আমি আসলে ভুলে যাব বা আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, মনে রাখবেন। হ্যাঁ বলেন। বলতে চাচ্ছিলাম যে মানে কন্ট্রিবিউট বলতে তো স্যার আমি এরকম কোনো ইনফরমেশন দিই যে মানে আর কি সত্য ইনফরমেশন কন্ট্রিবিউট করি, মনে করেন যে আমার উপজেলার হিস্টোরি বা আমার গ্রামের হিস্টোরি এরকম একটা হালকা হালকা কিছু দিয়ে যদি আমি ফার্স্টে শুরু করি তাহলে কি স্যার ওদের ট্রাস্ট হওয়া যাবে? হ্যাঁ ওরা একটা বা দুইটা পোস্ট থেকে তো ট্রাস্ট করবে না, আপনাকে রেগুলারলি আপনাকে ট্রাস্ট করতে হবে। ট্রাস্ট বাড়ানোর দুইটা উপায় আছে, একটা হচ্ছে কি এমন কোন বিষয় যেটা উইকিপিডিয়া আগে থেকে নাই ওই বিষয়টাকে যুক্ত করা। আরেকটা ট্রাস্ট বাড়ানো, ধরুন আপনার গ্রাম বা আপনার এলাকা হতে পারে, আপনার এলাকা লিখে যদি আমি সার্চ করি, ধরুন আমার এলাকা লিখে আমি সার্চ করতেছি, হ্যাঁ আমার এলাকা দিয়ে উইকিপিডিয়াতে কোনো তথ্য নাও থাকতে পারে। নাও থাকতে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওরা আমাকে বলবে যে তথ্য এই নামে তথ্য আছে কিনা নাই, এই নামে কিন্তু কোনো কি নাই, তথ্য নাই। তো আমি চাইলে এখানে কি করতে পারবো, এখানে ক্লিক করার পরে ওরা কিন্তু আমাকে বলতেছে ঠিক আছে তুমি এই নামে তথ্য যুক্ত করতে পারো, তবে যতগুলো তথ্য আমি দেব প্রত্যেকটা তথ্যের কিন্তু কি দিতে হবে, যে আমার কাছে রেফারেন্স থাকতে হবে। যে রেফারেন্স কি দিতে পারে, রেফারেন্স হতে পারে উপজেলা পরিষদে কিন্তু আমাদের এলাকার নাম আছে নিশ্চয়ই, সেখান থেকে রেফারেন্সটা এনে দিতে হবে, হয়তো বা রাঙ্গামাটি ডিসি অফিসে আমাদের এলাকার নাম উল্লেখ আছে সেখান থেকে এনে দিতে হবে। এইভাবে করে করে আপনাকে রেফারেন্স গুলো এনে পোস্ট করতে হবে। এটা হচ্ছে কি ট্রাস্ট বিল্ড করার প্রথম উপায়। ট্রাস্ট বিল্ড করার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে কি কিছু কিছু উইকিপিডিয়া পোস্ট থাকবে, উইকিপিডিয়া নিজেই বলে দেবে যে এখানে পর্যাপ্ত সাইটেশন নাই, কেউ চাইলে এখানে কি করতে পারেন সাইটেশনটাকে
বিল্ড করতে পারেন, ঠিক আছে? উইকিপিডিয়া নিজেই বলে দেবে যে এখানে পর্যাপ্ত কি নাই, সাইটেশন নাই। ফর এক্সাম্পল যদি বলি, কিছু কিছু সাইট আছে যেখানে আপনি চাইলে ফুটপ্রিন্ট দিয়েও এটা বের করতে পারেন। ফুটপ্রিন্ট একটা দেখাচ্ছি, আপনাদের মনে আছে? ওই ফুটপ্রিন্ট দিয়েও আপনারা সাইটেশন বের করতে পারেন। এভাবে করে দেখবেন, এই ফুটপ্রিন্টটা আপনি লিখলেন, ফুটপ্রিন্টটা আপনি গুগলে গিয়ে লিখলেন, লিখে কিওয়ার্ডটা ধরেন আমি হেলথে রাখলাম, এই ডেট লিঙ্কের জায়গায় কি লিখতে হবে আপনাকে? সাইটেশন লিখতে হবে। এভাবে করে লিখতে পারেন, তবে এভাবে করাটা খুবই কঠিন কাজ, বারবার লিখে আর ঝামেলার কাজ লাগে আমার কাছে। আপনি একটা কাজ করতে পারেন সেক্ষেত্রে দেখেন বারবার কিন্তু নাম পাল্টে লেখার অনেক ঝামেলা। কারণ উইকিপিডিয়া তো একটা উইকি সাইট, কিন্তু এর ধরনের আরো অনেকগুলো সাইট আছে ওয়ার্ল্ডে। তারপর কয়টার নাম এভাবে পাল্টা লিখবেন? এই জন্য আপনি একটা সাইট ইউজ করতে পারেন যার নাম হচ্ছে উইকিগ্রাবার। এটা লিখে গুগলে সার্চ দেবেন, ডাইরেক্ট wikigrabar.com লিখে দেবেন না, তাহলে আপনার কোনো সাইট খুঁজে পাবেন না। এখানে আমি ক্লিক করলাম, মেবি এটাতে পাওয়া যাবে, দেখি পাওয়া যাবে কিনা। ওয়েবফ্রিক্স মেবি এখানে পাওয়া যেতে পারে। হ্যাঁ, ওয়েবফ্রিক্স এর থেকে উইকিগ্রাবারে যাবেন। আপনারা সরাসরি বিটা উইকিগ্রাবারে গেলে কিছু পাবেন না, আশা করি। মনে না কিছু থাকবে, না কিছু পাবেন না। টাকা পয়সা খুঁজবে ঝামেলা, আপনারা করবেন কি, এই যে প্রথম সাইটটা আসছে webflix.com/wikigrabber, এখান থেকে আপনারা আসবেন, এখানে আসছেন। ধরুন আমি এখানে লিখে দিলাম হেলথ, সেমটাই লিখলাম, তাহলে এরা আমাকে কিছু সার্চ রেজাল্ট দেখাবে। রেজাল্টের মধ্যে দুই ধরনের রেজাল্ট থাকবে, একটা হচ্ছে কি সাইটেশন নিডেড। দেখেন এ বলতেছে কি হেলথ কেয়ার, এখানে উইকিপিডিয়ার মধ্যে একটা পোস্ট আছে যেখানে পর্যাপ্ত সাইটেশন নাই। এটা সে কোত্থেকে পাইছে? উইকিপিডিয়া নিজেই পাবলিশ করে রাখবে। দেখবেন আমি যখন ক্লিক করি, উইকিপিডিয়া নিজেই বলে দেবে যে তার কাছে পর্যাপ্ত সাইটেশন নাই। এখানে দেখি জার্নালস, দেখতেছেন কি লিখে দিচ্ছে উইকিপিডিয়া বলতেছে এই যে আমার এখানে একটা কলম লেখা হয়েছে, এখানে কি সাইটেশন নিডেড, দ্যাট মিন্স এখানে রেফারেন্স কম, দেখতেছেন? এরপর যদি আমি এখানে আসি, উইকিপিডিয়া বলছে এখানেও রেফারেন্স কম, তাহলে আপনি চাইলে এখানে রেফারেন্স দিতে পারেন। তবে রেফারেন্সটা অবশ্যই ট্রাস্টেড, কোন একটা ট্রাস্টেড সাইট হতে পারে, ওয়েবসাইট হতে পারে, পত্রিকা হতে পারে, সেখান থেকে রেফারেন্সটা এনে আপনি এখানে দিয়ে দেন। তখন মডারেটর এসে দেখবে যে না ঠিক আছে, আপনি এখানে কি দিচ্ছেন, রেফারেন্স দিচ্ছেন। হয়তোবা রেফারেন্সটা দুই ভাবে হতে পারে, একটা হতে পারে ইন্টারনাল, একটা হতে পারে এক্সটার্নাল। এমনও হতে পারে এখানে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলোর উইকিপিডিয়ার কোনো না কোনো পেজে রেফারেন্স আছে, আপনাকে সেই পেজটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সেই পেজটা খুঁজে বের করে আপনাকে কি করতে হবে, সেখান থেকে এখানে রেফারেন্স, তবে রেফারেন্সটার জন্য অবশ্যই মানে আপনার কারেক্ট রেফারেন্স হয়, সেই রেফারেন্সটা আপনি এখানে দেবেন। রেফারেন্সটা কিভাবে দেয় আমি দেখাই দিচ্ছি। দেখেন একটা রেফারেন্সের দিকে আমি একটু যাই। প্রথমে কোথায় ছিল? এখানে ফর এক্সাম্পল এখানে ছিল, এখানে বলতেছে কি, এখানে 80 মিলিয়ন আমেরিকান এর কথা বলা হচ্ছে হ্যাভ টেকেন টাইম অফ দেয়ার প্রাইমারি এমপ্লয়মেন্ট টু কেয়ার ফর এ লাভ ওয়ান। ঠিক, এখানে দেখি কোনো সাইটেশন, আপনারা পড়ে দেখেন যে এখানে কোন তথ্য অ্যাড করা যায় কিনা। আমিও পড়ে দেখতেছি, আমি এটাকে একটু বড় করে দিই স্ক্রিনটাকে, তারপর পড়তে সুবিধা হবে। এখানে এই জায়গাটা একটু পড়ে দেখেন আপনারাও, আমি একটু পড়ে দেখি যে কোনো দেওয়া যায় কিনা। ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, fellow family members to take care of their loved ones without giving up their entire income. Customer directed personal assistant. বুঝি নাই। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এটাকে আমরা উইকিপিডিয়াতে খুঁজতে পারি। হ্যাঁ, উইকিপিডিয়াতে এই ধরনের এই লেখাটাকে লিখে আমি উইকিপিডিয়াতে একটু খুঁজে দেখি যে উইকিপিডিয়াতে এর কোনো সোর্স আছে কিনা। যদি সোর্স থাকে তাহলে তো ভালো, আমি সেই সোর্সটাকে এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে লিখে সার্চ করলাম, এই টাইপের কোনো ইনফরমেশন আছে কিনা দেখি। যদি থাকে, যেমন দেখেন এই টাইপের কোনো ইনফরমেশন নাই এখানে
উইকিপিডিয়াতে দেখতেছেন এখানে আছে কি কাস্টমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ডু ইউ মিন, হ্যাঁ এটাই মানে পুরোটা দিচ্ছে, এটাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটাকে পুরোটাকে দিয়ে দিই। সার্চ একটা ছোট করে রেজাল্ট পাইছে, এটাকে আমরা কি করতে পারি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, না এটা তো পুরোটা আমরা যেভাবে চাচ্ছিলাম ওভাবে লিখে নেই। কাস্টমার ডিটেক্টর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, দিস পেজ কাস্টমার ডিটেক্টর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম টেক্সট নো এক্সিস্ট, না এটাতে পাইনি এসে। তো আমাকে সে যদি না পায় তাহলে আমাকে করতে হবে কি অন্য কোনো সাইটের রেফারেন্স এখানে দিতে হবে। আর রেফারেন্সটা কিভাবে অ্যাড করতে আপনারা নিশ্চয়ই জানেন, একটু আগে দেখলেন। এই ধরনের কোনো রেফারেন্স যদি পান আপনারা, এই কথাটার উপর বেস করে যদি কোনো রেফারেন্স পান তাহলে সেই রেফারেন্সটাকে এখানে অ্যাড করতে হবে। যেমন দেখেন এখান থেকে দীর্ঘ পর্যন্ত যে কথাটা বলছে এই কথাটার কোনো রেফারেন্সই আসলে উইকিপিডিয়া পায়নি, এখনো ট্রাস্টেড কোনো রেফারেন্স পায়নি। আপনাকে খুঁজে দেখতে হবে এই যে কথাটা বলা হয়েছে এটার কোনো ট্রাস্টেড রেফারেন্স আছে কিনা। রেফারেন্স থাকলে আপনি করবেন কি এতটুকুকে সিলেক্ট করবেন, ওকে এতটুকু সিলেক্ট করে আপনার কাজ হচ্ছে, এটাকে আমি দেখাই দিচ্ছি, এডিটে যাবেন, সাইটেশন এডিট, এডিটে গেলেন, সাইটেশন নিলেন, কোথায় ছিল এটা, ওকে we have questions, citation needed, reason, your explanation, share, date, July, এত fact, result, example, এরা কিছু সাইটেশন যেটা আপনি অ্যাড করার জন্য আবেদন করছেন এরা কিছু আপনাকে নিয়ম কানুন দিয়ে দিচ্ছে, নিয়ম কানুন গুলো একটু পড়ে নিতে হবে। 87% are made of this plot, উইকি অনেক ফর্মালিটি মেনটেন করে, বোঝা যাচ্ছে। প্রচুর ফর্মালিটি মেনটেন করে। আমরা যদি মনে করি একটা ব্যাকলিঙ্ক নিয়ে মনে করে ফেলবো, আসলে ওটা যতটুকু আমরা যত তাড়াতাড়ি ভাবি অত তাড়াতাড়ি না, ঠিক আছে? হ্যাঁ স্যার, এত সিম্পল হবে না, এখানে একটু না এখন এত সিম্পল ভাবে তারা দেয় না, এই জন্য তাদের ইনফরমেশন গুলো আমরা ট্রাস্ট করতে পারি। মোটামুটি আমরা মনে করতে পারি ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ইনফরমেশন আছে তাদের মধ্যে এদের ইনফরমেশনটা অনেক ট্রাস্টেবল। আচ্ছা সে এখানে ক্লিক করছে, সে আমাকে দেখাচ্ছে সাইটেশনটাকে আপডেট করার সময় আমাদেরকে কি কি বিষয় আসলে খেয়াল রাখতে হবে, এই বিষয়টাকে সে এখানে ক্লিয়ার করতেছে, আমরা আর কিছু না। মানে সে বলতেছে সাইটেশনটাকে এভাবে আমরা সাইটেশন নিডেড আছে, এখানের মধ্যে সাইটেশন নিডেড রিজনটাকে এক্সপ্লেন করতে হবে, ডেট, এগুলো মানে বলা হচ্ছে। তা আমরা একটা কাজ করতে পারি, ব্যাকে যাই, ব্যাকে গিয়ে সোর্স থেকে যেখানে আমরা সাইটেশনটাকে অ্যাড করতে চাই, ধরুন আমরা সাইটেশনটাকে এখান থেকে এতটুকুর মধ্যে একটা রেফারেন্স দিতে চাই, এটাকে আমি প্রথমে একটু কপি করে নিই, কপি করে নিয়ে দেখবো এটা এডিট সোর্স অপশনটা কোথায় আছে, এই অংশটা এডিট সোর্স অপশনটা এখানে আছে না, এখানে আমি গেলাম, এডিট সোর্স অপশনে গিয়ে আমি এটাকে একটু ফাইন্ড করি, এটা কোথায় আছে, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করব, পাওয়া গেছে না, এখানে দেখেন পাওয়া গেছে কিনা দেখেন। এবার যদি পাওয়া যায় আপনাকে যেটা করতে হবে এখানে একটা, এটা হচ্ছে আগের রেফারেন্স, আপনাকে করতে হবে এতটুকু সিলেক্ট করতে হবে, এতটুকু সিলেক্ট করে এখানে দেখবেন রেফারেন্স নামে একটা অপশন থাকবে, দেখতেছেন রেফারেন্স নামে একটা অপশন আছে না, আপনাকে এই রেফারেন্স অপশনে ক্লিক করে একটা ওয়েবসাইটকে অ্যাড করে দিতে হবে। তাহলে আমি প্রথমে করবো কি এতটুকুকে একটা ব্যাকলিংকের মধ্যে নিয়ে আসতে হবে, সেই ব্যাকলিংকটাকে রেফারেন্স অপশনে অথবা ব্যাকলিংকও করে দিতে পারেন অথবা রেফারেন্সও করতে পারেন। আমি যদি এটাকে রেফারেন্সে ক্লিক করে দেখি, এটার মধ্যে একটা রেফারেন্সটা বসাই দিলাম, রেফারেন্সটা বসাই দেওয়ার পরে এটা মানে এডিট করা যায়, ডেটটাকে একটু এডিট করে দিতে পারেন। লাস্ট দেখেন লাস্ট আপডেট করা হয়েছিল 2017 সালের নভেম্বরে, তাহলে আপনি চাইলে এটাকে একটু করে মানে এডিট করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। রেফারেন্স দেওয়ার পরে, রেফারেন্সের পরে আমরা এটাকে পুরোটা তো রেফারেন্স আসবে না, সরি ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, আমাদের রেফারেন্স এভাবে আসবে না। অনেক ঝামেলার কাজ বুঝছেন, একটা যে অনেকদিন করা হয় না তো। হ্যাঁ আমি এখানে একটা রেফারেন্স অ্যাড করে দিলাম, তাহলে হচ্ছে একটা নাম্বার আসে না অনেক সময়, এখন নাম্বারটা কত হবে এটা নির্ভর করতেছে আমরা কত নাম্বার পোস্টে, এখানে একটা নাম্বার চলে আসবে, নাম্বার আসার পরে আমরা এখানে একটা রেফারেন্স দিয়ে দেবো, আমরা একটা হাইপার টেক্সট দিয়ে দিতে পারি, হাইপার লিঙ্ক দিয়ে দিতে পারি।
কোন একটা লেখার উপর বেস করে। যেমন ধরুন আমরা একটা হাইপার লিঙ্ক এখান থেকে হাইপার লিঙ্ক না দিয়ে আমরা চাইলে একটা লেখা দিয়ে দিতে পারি। ধরুন আমরা এখানে একটা রেফারেন্স দিচ্ছি এটার উপর বেস করে কাস্টমার প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এটাকে দিয়ে আমরা এখানে দিয়ে দিতে পারি। রেফারেন্সটা তো আর দেখা যাবে না, এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আপনি চাইলে হাইপার লিঙ্কও করে দিতে পারেন। এটাকে হাইপার লিঙ্ক করার জন্য করতে হবে কি আপনাকে এবার এখানে এসে আপনাকে আপনার যেটা হাইপার লিঙ্ক দিতে যাচ্ছেন, ফর এক্সাম্পল https://google.com ফর এক্সাম্পলের জন্য দিলাম, স্পেস দিয়ে দিলেন, তাহলে রেফারেন্স হয়ে গেল। রেফারেন্স একটা নাম্বার আকারে রেফারেন্স হয়ে যাবে এবং এই google.comটা সেখানে কি আসবে, লেখা আসবে এবং সাথে পাশে লেখা থাকবে কাস্টমার, এই কথাটা লেখা থাকবে। এটাকে আমরা যদি একটু করে প্রিভিউ করে দেখি, প্রিভিউ করে দেখলে আশা করি বুঝতে পারবো যে আসলে রেফারেন্সটা কতটুকু হলো না। কোথায় ছিল আমাদেরটা, এটা না, দেখতেছেন? জি এই স্যার। দেখেন এখান থেকে আমাদেরটা কিন্তু দেখেন 3 নাম্বার হচ্ছে। এটা আগে বলুন যে সিরিয়ালটা আপনি মেনটেন করতে পারবেন না, সিরিয়ালটা ওরা মেনটেন করবে। এখানে যখন আমি মাউসটা রাখবো ওরা কিন্তু বলে দিচ্ছে যে এখানে একটা রেফারেন্স করা হয়েছে। রেফারেন্স এখন আমি ক্লিক করলে কোথায় চলে যাবো, সেই রেফারেন্সের ওয়েবসাইটে যেখানে আমরা রেফারেন্সটা করে দিচ্ছি। আপনি চাইলে উইকি রেফারেন্সও করতে পারেন, আপনি চাইলে উইকিপিডিয়ার বাইরেও রেফারেন্সও করতে পারেন। এটা নির্ভর করতেছে আপনার উপর, আপনি কোথাকার রেফারেন্স দিচ্ছেন। স্যার আমরা এটা যদি একটা দেই, জি, তাহলে কি এই সাইটেশন নিডেডটা কি মানে থাকবে নাকি চলে যাবে? ওটা তো ওরা রিভিউ করবে। ও রিভিউর কারণ পরে। প্রতিটা জোনের জন্য, প্রতিটা টপিকের জন্য কিন্তু আলাদা আলাদা মডারেটর আছে। তারা কিন্তু কুইকলি এসে এটা মানে রিভিউ করবে যে আসলে এটা কতটুকু কি হলো না হলো, সব রিভিউ করবে তারা। বুঝতে পারছেন? এটা রিভিউ করে দেখবে যে আসলে কি অবস্থা। জি স্যার। সাইটেশন নিডেড কথাটা আমি চাইলে আপনি কেটেও দিতে পারেন। আশা করি আমি আসলে সাইটেশনের কাজটা অনেকদিন করি নাই। মেবি এর একটা ছোট্ট একটা ভিডিও দেখে নিন আপনি। আমার মনে হয় সাইটেশন নিডেড কথাটা কেটে দিতে হবে, এটা থাকবে না আশা করি, মনে হচ্ছে আর কি আমার, আমি শিওর না। সাজেশন করাটা কেটে দিলে হয় মেবি। সাজেশন করা যেহেতু আপনি সাজেশনটা ফিল আপ করে দিয়েছেন, আপনি এখানে একটা ডেট লিখে দেবেন, তখন তাদের দ্রুত রিভিউর জন্য যাবে। আমার ডেট হচ্ছে আজকে কত, 07, এটা তো নভেম্বরের জায়গায় আবার জুলাই বসবে, এটা বসে যাবে 20। আপনি দিতে পারেন, তখন দ্রুত মডারেশনে যাবে মেবি। শিওর বলতে পারতেছি না, আমাকে আর একটু করে শিওর হয়ে বলতে হবে। হয়তো বা এই বিষয়টা আমি শিওর হয়ে বলতে পারবো যে সাইটেশনটা কেটে দেবো নাকি কেটে দেবো না, বাট সাইটেশনটাকে আপনাকে এভাবে করতে হবে, এভাবে করে আপনি সাইটেশন করেন। তবে সবসময় মনে রাখবেন যেহেতু আপনি এটা একটা কন্ট্রিবিউশন, আপনার নিজের কোনো পাবলিসিটি নাই, এটা একটা কন্ট্রিবিউশনাল কাজ, সেজন্য এখানে অবশ্যই ট্রাস্টেড সোর্স গুলোকে ব্যবহার করবেন এবং আপনি ওই জিনিসগুলোকে ব্যবহার করবেন। যেমন ধরুন হেলথ নিয়ে আমরা অতটুকু জানি না, যতটুকু আমাদের জানার কথা। আপনাকে দেখতে হবে আপনি কোন জিনিসটা জানেন সে বিষয়ে সাইটেশন গুলো আপনি ঠিক করেন, তাহলে আপনার সাইটেশনটা করতে আপনার পক্ষে আরো পারফেক্ট হবে। একটা ইনফরমেশন পড়লেন, দেখলেন যে সেখানে সাইটেশন নিডেড লেখা, তো আপনি বুঝতে পারবেন যে এই ইনফরমেশনটা কি দিলে ভালো হয়, বিকজ আপনি ওই বিষয়টা সম্পর্কে ভালো জানেন। কিন্তু আমি হেলথ সম্পর্কে ভালো জানি না, এই বিষয়টা কোত্থেকে সার্চ করে আমি কিন্তু বুঝতে পারতেছি না। যদি একটা এরকম হেলথ রিলেটেড কোন একটা পার্সন হতো, সে কিন্তু এটা পরে বুঝতে পারতো যে না, এই ইনফরমেশনটা ওখান থেকে দেওয়া যেতে পারে। এজন্য সবসময় মাথায় রাখবেন যে এমন বিষয়গুলোকে দেওয়ার চেষ্টা করবেন যে বিষয়গুলো আসলে আপনি জানেন। ধরুন আপনি টেকনোলজি সম্পর্কে জানেন, আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন, আপনি এসইও সম্পর্কে জানেন, এগুলো কিন্তু এখানে সাইটেশন নিডেড হতে পারে, এগুলোকে আপনি চাইলে খুঁজতে পারেন। এটাকে কেটে দিলে, এটা কেটে দিলে ম্যাপে চলে যাবে। এটাকে আমি যদি কেটে দিই, এটা কেটে দিলাম, এটা থাকবে না। একটা রেফারেল দিয়ে দিয়েছেন, কেটে দিয়েছেন, থাকবে না এটা। কাটাটা কি ভালো হবে নাকি না কাটাটা ভালো হবে, এটা আমাকে একটু দেখে বলতে হবে। কেটে দিলে থাকবে না, এটা শিওর। চলে গেছে, কিন্তু সাইটেশন হয়ে গেছে, ওরা কিন্তু এটাকে রিভিউ করবে। ওকে, এটা তার নিডেড না, এটা আমি কেটে দিলাম। ওরা এটাকে রিভিউ করবে, রিভিউ করে করবে। এখন আপনি যদি প্রপার নিয়মটা জানতে চান সাইটেশনস এর আসলে কি কি ইনস্ট্রাকশন ফলো করতে হয়, তাহলে সাইটেশন নিডেড এর উপর ক্লিক করলে ওদের কিন্তু একটা হেল্প পেজ আছে, সেই হেল্প পেজে নিয়ে কিন্তু আপনাকে বলবে যে সাইটেশন নিডেড হলে আপনার করণীয় কি কি, সেখানে আপনি কি কি করবেন, আপনাকে কিভাবে চেঞ্জ করতে হবে, রেফারেন্সটা কিভাবে দিতে হবে, রেফারেন্স ট্যাগটা কিভাবে দিতে হবে, এভরিথিং তারা কিন্তু এখানে আপনাকে এক্সপ্লেন করে দিতে হবে। ঠিক আছে? অথবা আপনি সাইটেশন এখানে মনে হয় একটা ভিডিও আকারে দেখানো হয়েছে, আমি জানি না, এটা শো আকারে দেখানো হয়েছে কিভাবে সাইটেশনের কাজটা করতে হয়।
দেখতেছেন এখানে একটা ভিডিও মানে ইমেজ গিফ আকারে দেখানো হয়েছে, যে সাইটেশন গুলো আপনি কিভাবে ঠিক করতে পারেন না পারেন সব দেখানো হয়েছে। হয়তো এটা প্রপারলি ভালোভাবে দেখা যাচ্ছে না, এটা ক্লিয়ার না, আপনি একটা ডাউনলোড করে নিতে পারেন, এটা জিআইএফ করা হয়েছে। আমি এটাকে ডাউনলোড করে নিলাম ফর এক্সাম্পল, এটাকে ভিউ দিস ব্রাউজার। এখানে দেখানো হয়েছে যে কিভাবে এটা আপনি করবেন, এটা এখানে দেখানো হয়েছে, আপনি এখান থেকেও দেখে নিতে পারেন। ওকে, আপনারা দেখে নিয়েন, অথবা সাইটেশন কিভাবে এডিট করতে হয় এটা আপনারা পেয়ে যাবেন উইকিপিডিয়াতে, ইজিলি পেয়ে যাবেন। স্যার একটা কথা বলেন। তাহলে এভাবে ধরেন আমাদের যেটা নিশ বা যেটা ওয়েবসাইট সেভাবে বা কিওয়ার্ডস এভাবে ওই রিলেটেড খুঁজে বের করে আমরা ট্রাই করব। সাইট না না না, এখানে এটা করবেন না, এটা করবেন ডেট লিংকে করবেন। সাইটেশনের মধ্যে শুধুমাত্র আপনারা কন্ট্রিবিউট করবেন, আপনাদের পুরো মেন্টালিটি থাকবে কন্ট্রিবিউশন, আপনারা আপনাদের সাইটের কিছুই দিবেন না এখানে। ও খালি আইডি আপনাকে ট্রাস্টেড কিছু একটা দিয়ে আপনাকে ধরেন আমি একটা প্রথম আলোর লিঙ্ক যদি শেয়ার করি, এটা ট্রাস্টেড হবে, কারণ সে প্রথম আলো অনেক আগে থেকে বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষ তাকে ট্রাস্ট করে মোটামুটি। আপনি এটা দিতে পারেন, আপনি কোনো একটা ভালো পত্রিকা বা ভালো ম্যাগাজিনের লিঙ্ক দিতে পারেন, কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা সরাসরি এখানে দেব না। আমাদের ওয়েবসাইটটা সরাসরি এখানে দিলে ওরা আমাকে ডিলিট করে ফেলবে, যেটা একটা নতুন ওয়েবসাইট, এটা বয়স হচ্ছে মাত্র কয়েক মাস, এটা দিলে হবে না, এ আমাকে ডিলিট করে আউট করে দিবে। বুঝতে পারছেন? প্রথমে আমরা একটা তাদের মধ্যে ট্রাস্ট তৈরি করব। ধরেন এটা আপনি এক সপ্তাহ করলে একটা ট্রাস্ট তৈরি হয়ে যাবে, এক সপ্তাহ পরে আপনি কি করবেন এটা দেখাচ্ছে। ধরেন এক সপ্তাহ হয়ে গেছে, এখন আপনার কাজ কি? এবার আপনার কাজ হচ্ছে সাইটেশন তো করলেন, একটু নিচে আসেন, দেখেন নিচে লেখা আছে ড্যাট লিঙ্ক। ড্যাট মিনস হচ্ছে এই লিঙ্কটা আর বেঁচে নেই। এখানে শুধুমাত্র যে উইকিপিডিয়া আছে তা না, উইকিপিডিয়া ছাড়া কিন্তু অনেকগুলো সাইট থাকতে পারে। যেমন দেখেন এগুলো কিন্তু উইকিপিডিয়ার বাইরের সাইট এগুলো। হ্যাঁ, আমি উইকিপিডিয়া দেখাচ্ছি, এটা মনে করেন এখানে একটা ড্যাট লিঙ্ক হয়ে গেছে, আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে আপনাকে ক্লিক করতে হবে, আমি এটাকে ইয়ে করে জুম আউট করে দিচ্ছি, এখানে ক্লিক করতে হবে, আপনাকে ড্যাট লিঙ্ক লিখতে হবে। ড্যাট লিখে সার্চ করলে হয়ে যাবে। যেমন দেখেন এই পেজের মধ্যে প্রায় 4টার মতো ড্যাট লিঙ্ক পাওয়া গেছে, 1টা 2টা 3টা 4টা ড্যাট লিঙ্ক পাওয়া গেছে। ধরুন এটা একটা ড্যাট লিঙ্ক, এখানে একটা ইনফরমেশন ছিল, যে ইনফরমেশনটার উপর বেস করে কিন্তু মানে উইকিপিডিয়া এটাকে একটা পার্মানেন্ট লিঙ্ক দিয়েছিল, কিন্তু এটা কোনো কারণে এখন কি হয়ে গেছে, ড্যাট লিঙ্ক হয়ে গেছে। ড্যাট লিঙ্ক হয়ে গেছে, আমরা কিভাবে বুঝবো? এখানে একটা ক্লিক করি, এটা কিন্তু উইকিপিডিয়ার সাইট না, এটা অন্য সাইট, ড্যাট লিঙ্ক হয়ে গেছে। আমরা এখানে একটা ক্লিক করবো, হ্যাঁ, ক্লিক করার পর দেখবেন যে সাইটটা এখন পেজটা পাওয়া যাচ্ছে না, দেখেন পেজটা কিন্তু পাওয়া যাচ্ছে না, এটা বলতেছে কি এটা পেজটা শো করতেছে না। তাহলে এখন আপনি করবেন কি, এখানে কোনো না কোনো একটা পোস্ট ছিল, যে পোস্টটা উইকিপিডিয়ার কাছে মনে হয়েছে না এই পোস্টটা ভালো, এই পোস্টটাকে আমি একটা লিঙ্ক দিব। উইকিপিডিয়ার কাছে এটা মনে হয়েছে বিধায় তুমি লিঙ্ক দিছো, তাই না? মনে না হলে কি লিঙ্ক দিতে বলেন? জি না স্যার। উইকিপিডিয়ার কাছে মনে হয়েছে এটাকে লিখে লিঙ্ক দেওয়া যায় বিধায় একে লিঙ্ক দিল, আদারওয়াইজ কিন্তু উইকিপিডিয়া কখনো একে লিঙ্ক দিত না। এখন আমরা কিভাবে দেখবো? ধরুন আমাকেও এরকম একটা আর্টিকেল লিখতে হবে আমার ওয়েবসাইটে, এক সপ্তাহ পরে এই কাজটা করবেন, এক সপ্তাহ আগে কখনো করবেন না, এক সপ্তাহ আগে এখানে অ্যাক্টিভিটিস করবেন, তারপর কাজটা করবেন। আমি এরকম একটা আর্টিকেল লিখবো, আমাকে আর্টিকেলটা দেখতে হবে, এরকম একটা আর্টিকেল লিখে আমি আমার ওয়েবসাইটে পেস্ট করব, পেস্ট করে সেই ওয়েবসাইটে সেই আর্টিকেলটা এখানে আমি কি করবো, লিঙ্ক হিসেবে দিয়ে দেবো, তাহলে তো উইকিপিডিয়া আমাকে অ্যাপ্রুভ করবে। ধরুন এখানে উইকিপিডিয়া যে আর্টিকেলটাকে অ্যাপ্রুভ করছে, ওই ধরনের সেম একটা আর্টিকেল যদি আমরা লিখতে পারি, আমাদের আর্টিকেলটা অ্যাপ্রুভ করবে না? জি জি। ভেবে বলেন, অবশ্যই করবে। এখন আমাকে এই আর্টিকেলটা দেখতে হবে, কিন্তু আমি তো আর্টিকেলটা দেখতে পাচ্ছি না, কারণ এই আর্টিকেলটা এখন ডিলিট হয়ে গেছে। এখন এই আর্টিকেলটা আমি কিভাবে বের করবো? আবার ডিলিট হয়ে যাওয়া আর্টিকেল আপনি বের করতে পারবেন, এটার জন্য আপনাকে যেতে হবে আর্কাইভ নামে একটা ওয়েবসাইট আছে। একে বলা হয় ওয়েবসাইট হিস্ট্রি। এই ওয়ার্ল্ডের প্রত্যেকটা ওয়েবসাইটের হিস্ট্রি গুলোকে নিজের কাছে রেখে দেয়, যে কোনো হিস্ট্রিকে নিজের কাছে রেখে দেয়। আমি যে আপনাকে লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এখন কেউ ট্রাই করিয়ে না, আগে দেখেন আমি কিভাবে ইউজ করি এটা। আমি এই লিঙ্কটাকে কপি করে নিই, কপি করে আর্কাইভকে বলবো যেখানে কি ছিল আমাকে বলতে হবে, এই ইন্টারনেট আর্কাইভ, এখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম, লিঙ্কটা দিয়ে গো দিলাম। গো দেওয়ার পর আর্কাইভ এটা কি করবে, সার্চ করবে, ওয়েবসাইটের পুরো হিস্ট্রিটাকে সার্চ করবে সে। অ্যাডভান্স সার্চ, হ্যাঁ হিস্ট্রিটাকে সার্চ করতেছে।
আর্কাইভের ইন্টারফেস চেঞ্জ করে ফেলবো। দেখি একদম পুরাতনে ক্লিক করে। এটা ইন্টারফেসটা চেঞ্জ করা হয়েছে। স্যার একটা ডেড লিঙ্ক চেঞ্জ করে স্যার অন্য একটা ওয়েবসাইট বসাইলাম স্যার, সেভ হয়েছে দেখলাম। স্যার ডেড লিঙ্ক ছিল স্যার এক জায়গায়, ওটা স্যার চেঞ্জ করে স্যার আরেকটা লিঙ্ক। ঠিক, আপনি যে কোনো লিঙ্ক বসালে এখনই অ্যাপ্রুভ হয়ে যাবে, সাথে সাথে অ্যাপ্রুভ হবে, কিন্তু অ্যাপ্রুভ হওয়াটা তো বড় কথা না। এটা আপনাকে তো ওরা কিছুক্ষণ পরে ডিলিট করে দেবে, ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পরে ডিলিট করে দেবে। আমার কথা বুঝতে পারছেন? আমি তো প্রথমে বলেছিলাম যে কোনো লিঙ্ক দিলে সাথে সাথে, যে কোনো লিঙ্ক আপনি যখন একটা ফেক লিঙ্কও দেন সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে, সাথে সাথে। আপনি যদি লেখেন demowebsite.com লিখে দিয়ে দেন, তাও এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না। আর যখন তারা এটা ডিলিট করে দেবে তখন তারা কিন্তু আপনাকে অবজারভেশন নামে একটা অপশন আছে উইকিপিডিয়া যা মডারেটরদের কাছে, তারা অবজারভেশন অপশনটা চালু করে দেবে। তখন আপনার এর পরবর্তীতে আপনি যখন পোস্ট করতে যাবেন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। ও আচ্ছা, না এর আগে যে বুঝতে লিঙ্কটা পারছেন? ছিল স্যার ওইটা স্যার একটা উপরে লেখা স্যার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কিন্তু স্যার ভিতরে লিংক দেওয়া ছিল একটা নিউজ পেপারের ওয়েবসাইটের। পরে দেখলাম ওটা বুঝছি অনেক ভাই। 2 মাস হয়ে গেছে, বাট ওটা কোনো চেঞ্জ করে নাই, দেখলাম ওইরকমই আছে। You must supply an item identity, for example item identity বলতে কি বোঝাচ্ছে? 6 সালের পোস্ট, 6 সালের পোস্ট। আর্কাইভে যাই, এখানে পাচ্ছি না, আর্কাইভ এখানে দিই, এটা পারবো না। আর্কাইভ আইডেন্টিটি দেখে সার্চ করে দেখি, ওয়েব এক মেশিন, ওরা সার্চ করুক, ক্যালেন্ডার আকারে দেখাবে মেবি। আগে ক্যালেন্ডার, হ্যাঁ এখন ক্যালেন্ডার আকারে দেখাচ্ছে। এটা 2000, এটা 6 সালে পোস্ট তো। এটা ছিল কয় সালের পোস্ট দেওয়া আছে দেখেন, এটা 2006 সালের পোস্ট। হ্যাঁ 6 সালে। আমরা একটা কাজ করি, এখানে দেখেন আর্কাইভ কি পাইছি 2013 সালে, কিন্তু হয়তো পোস্টটা ছিল। আমি 13 সালে ক্লিক করি, 13 সালে ক্লিক করলে 13 সালের আর্কাইভ কখন কখন আপডেট করছে এটা কিন্তু দেখেন, এটা মার্ক করা আছে। আর্কাইভ এই ওয়েবসাইটটা ভিজিট করছিল 13 সালের অক্টোবরের 19 তারিখ। হ্যাঁ অক্টোবর 19 তারিখে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম 8টা 48 মিনিট 5 সেকেন্ডের সময় ক্লিক করছি, স্ক্রিনশট নিয়েছিল। স্ক্রিনশটটা দেখি, তবে HTML-টা নষ্ট হয়ে যাবে, ডিজাইন সব নষ্ট হয়ে যাবে, কিন্তু ইয়াটা পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে এটার কন্টেন্টটা সে তখন ডিলিট করে দিয়েছিল। আমি এখানে ক্লিক করে দেখি, এখানে আরো কিছু ডাটা আছে দেখলাম। আপনি এখান থেকে একটা দুইটা সার্চ করলে পেয়ে যাবেন। আর্কাইভ যদি স্ক্রিনশট নিয়ে ফেলে তাহলে অনেক সময় দেখবেন কিছু কিছু ওয়েবসাইট আছে যারা একটা পোস্ট বেশি দিন রাখে না, ডিলিট করে দেয়। কারণ আর্কাইভ যদি স্ক্রিনশট নিয়ে ফেলে তাহলে এটা কিন্তু থেকে যাবে। আর্কাইভ কিন্তু এটা, এই যে পোস্টার স্ক্রিনশট নেয় নেই, দেখেন এই পোস্টার স্ক্রিনশট কেমন ছিল, এরকম ছিল। তার মানে কি, এটা যখন সে 2000 এটা কত ছিল 9 বা 14 বা 15 ছিল, তখন যখন নিছি তখন ছিল না, এটা অনেক আগে ডিলিট করে দিয়েছে। আর্কাইভ একে 2009 সাল থেকে স্ক্রিনশট নেওয়া শুরু করছে। তার মানে এটা 9 সালে কি করে দিচ্ছে, এটা হয়তোবা ডিলিট করে দিচ্ছে। 9 সালে আমরা ক্লিক যদি করি, 9 সালের পেজটা কেমন ছিল এটাও কিন্তু এখানে একটা দেখার সুযোগ আছে। আমরা আরেকটা রেড লিঙ্ক খুঁজি, হ্যাঁ, যেটাকে আমরা একটু চেক করে দেখি। এটা সবগুলো তো করোনা ভাইরাস নিয়ে। ধরুন এটা পাচ্ছি না, এটাকে আমরা আর্কাইভে দিয়ে দিই, কিছু লাগবে না, আর্কাইভ এখানে দিয়ে দিলাম। এটা বাদ, পেজ নট ফাউন্ড, এটা এই করছি এটা লিঙ্ক। ফার্স্ট পেজে যাই, ওয়েব এক মেশিন, এখান থেকে এই পেজের লিঙ্কটাকে এখানে দিব। দেখেন তারা স্ক্রিনশট নিয়ে রাখতেছে। এটা হচ্ছে এখানকার, আমি যদি এখানে দেখি 2015 সালের স্ক্রিনশট গুলো দেখি, 15 সালে 3টে স্ক্রিনশট নিচ্ছে। এখানে একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে, এখানে দেখি স্ক্রিনশট কোনো ওই পোস্টটা পাই নাই। আপনাকে একটু ফাইন করে করে দেখতে হবে যে আসলে তারা কোনো পোস্ট পাওয়া গেছে কিনা।
সেটা তো পাই নাই। এখানে একটা সাইট দেখা যাচ্ছে, এটা তো চেক করলাম। এখানে কোনো ডেট লিঙ্ক আর পাই নাই। আমি এখান থেকে আরো একটা ডেট লিঙ্ক খুঁজি, মনস্টার ইঞ্জিন ডেট সিটা খুঁজি। ডেট সি থেকে আমরা ডেট চার্জ করব। এখানে একটা ডেট লিঙ্ক পাওয়া গেছে। এটা উইকিপিডিয়া নিজস্ব লিঙ্ক। এখানে পাওয়া গেছে, এখানে একটা খুঁজতে হবে। আসলে খুঁজতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে তা না, সময় নিয়ে খুঁজবেন, দেখবেন আপনার ব্যাকলিঙ্ক পেয়ে যাচ্ছেন। এখানে এক একটা ব্যাকলিঙ্কের অনেক ডিমান্ড। আপনি এখানে ওয়েব একটা দিয়ে দিলেন। 2012 সালে দুইটা স্ক্রিনশট নিয়েছি, একটা তো চেক করে। কারণ একটা ওয়েবসাইট 2012 সালে কেমন ছিল এটা দেখাটা আসলে খুবই টাফ। লোডিং রিঅ্যাকশনস, এটা পুরোটা লোড হোক। 12 তেমন কিছু ছিল না, এরকমই ছিল ওয়েবসাইটটা। HTML গুলো ভেঙে গেছে হয়তো, বা HTML নষ্ট হয়ে গেছে। এটা আবার আসবে, নো ডকুমেন্ট ফ্রন্ট। একটু খুঁজতে হবে আপনাকে রিসেন্টলি। আসলে এগুলো অনেক পুরাতন পোস্ট, তো রিসেন্টলি হয়তো বা 2-1 বছরের মধ্যে হলে বেটার। কারণ হচ্ছে কি এটা অনেক, মানে এটা যে অনেক বেশি আপডেট ছিল তা না, এটা 2-1 বছরের মধ্যে খুব বেশি আপডেট হয়েছে। আর এই পোস্ট গুলো হচ্ছে অনেক পুরাতন পোস্ট, অনেক পুরাতন পোস্ট। এটা তো শো করবে না আমি জানি। Be right back. যদি নতুন পোস্ট হয় তাহলে সুবিধা। এটা অনেক 6 সালের 5 সালের পোস্ট, 3 সালের পোস্টও পাইলাম আমরা। হলো না। আচ্ছা, আমরা নতুন কিছু সার্চ করি যেটা আসলে খুব, মানে আমাদের জন্য সহজ হবে, আসলে সহজে খুঁজে পাওয়া যাবে। এখন হয়তো বা একটু খুব কিছু একটা নেন, এটাই বেটার। একটা নিউ কিছু নেন। হ্যাঁ, নতুন কিছু নিচ্ছি। দেখেন, ডিজিটাল মার্কেটিং, ডেট লিঙ্ক পাওয়া গেছে এখানে একটা, এলএনএ। এখন নিয়েও কিভাবে বুঝবো এটা? ডিজিটাল মার্কেটিংটা অনেক পুরোনো বিষয়, 2009 সালে। দেখেন 9 সালে করা হয়েছে। আর মরার কোনো লিঙ্ক পাচ্ছে না, সব পুরোনো পুরোনো লিঙ্ক। এটা তো উইকিপিডিয়ার নাম মনে হয় না, এটা অন্য কোনো উইকি সাইটের। এখানে একটা ব্যাকলিঙ্ক ছিল, বাট এটা ঠিক করে ফেলছে। ব্যাকলিঙ্ক ছিল, কেউ ঠিক করে ফেলছে। হ্যাঁ, ওই সাইটটা হয়তো আপডেটের সাথে সাথে করবে না, কেউ হয়তো ঠিক করে ফেলছে খুঁজে। এখানে ডেট লিঙ্ক এখন আর নাই। এখানে ডেট সি, এখানে তো ডেট লিঙ্ক আছে দেখলাম একটা। এরপরে নিচে যাই, এটা হচ্ছে অন্য উইকিপিডিয়া সাইট। করা হয়েছে 2006 সালে। 2006 সালে স্ক্রিনশট যদি নেয় আর কি, সে স্ক্রিনশট নিলে তো ভালো, না নিলে তো শেষ। দেখি কোন স্ক্রিনশট পাওয়া যায় কিনা। এখানে অনেকগুলো স্ক্রিনশট পাওয়া যাচ্ছে।
কখন ডিলিট হয়েছে কি জানি। স্যার একটা জিনিস হুম। একটু ইনফর্ম করতাম। বলেন। জাস্ট স্যার, যেটা হলো কি আমাদের ক্লাসমেট রেজাউল ভাই, তার অফিসে একটা মিটিং আছে 11টার সময়, তো এটা আর্জেন্সির জন্য উনি মানে ক্লাস থেকে লিভ নিচ্ছেন আর কি, এটা আপনাকে বলেছেন। ঠিক আছে। আচ্ছা, এভাবে করে আপনারা একটু খুঁজে দেখিয়েন যে রিসেন্ট কোনো কিছু পাওয়া যায় এখানে আর্কাইভ থেকে যদি পান তাহলে আসলে খুব একটা কষ্ট হচ্ছে তা না। সেম ভাবে এসে এখান থেকে এডিট সোর্সেসে গিয়ে সেই এডিটের ব্যাকলিংকটা ডিলিট করে আপনার ব্যাকলিংকটা দিয়ে দেবেন, হয়ে যাবে। কিন্তু এখনো আপনার ব্যাকলিংকটা দিলে হবে, কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না। বেশিক্ষণ যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে এই পদ্ধতি ফলো করতে হবে। বুঝতে পারছেন? তাহলে উইকি ব্যাকলিংকটা একটু প্র্যাকটিস করে দেখেন, কিছু সাইটেশন অ্যাড করে দেখেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনারা এরপরে করতে পারেন কখনো ডিরেক্ট ব্যাকলিংক যেটা দেখালাম না প্রথমে আমি কেটে ডাইরেক্ট বসাই দেওয়া, ওইরকম ডিরেক্ট ব্যাকলিংক কখনো করবেন না। ওইরকম ডিরেক্ট ব্যাকলিংক কখনোই করবেন না। আপনারা যেটা করবেন যে সাইটেশন করে করে প্রথমে ট্রাস্ট বিল্ড করবেন, তারপরে রিসোর্সেসে গিয়ে আপনার ব্যাকলিংক গুলো অ্যাড করবেন। আপনার ক্যামেরাতে আসেন একটু, একটা স্ক্রিনশট নিয়ে নিই। আর একটা প্রশ্ন ছিল, বলেন। আমরা যখন গিগ ভিডিও তৈরি করি, ওই গিগ ভিডিওতে আমরা কি রোবোটিক ভয়েস ইউজ করতে পারবো? হ্যাঁ, রোবোটিক ভয়েস ইউজ করলে এটা হিউম্যানের মতো দেখতে মনে হইতে হবে। সরি স্যার, কিছু রোবোটিক ভয়েস আছে না, দেখতে একটু হিউম্যানের মতো মনে হয়, ওই ধরনের ইউজ করতে হবে। আবার ওটা ইউজ করতে গিয়ে যেন গিগটা আবার নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এটাই আর কি। দেখা যাচ্ছে যে আমরা যে লেখাগুলো ইউজ করি, তো ওইটা মিউজিক দেই, বাট একটা ওইটাকে ভয়েস করে দেওয়া যায় কিনা এটা ভয়েসটা আমি আপনাদেরকে একটা লিংক দিই, আপনাদেরকে মনে একটা লিংক দিছিলাম আমরা। হ্যাঁ, ওইটা থেকে আমরা ভয়েস বানায় ওই ভয়েসটা অ্যাড করা যায় কিনা স্যার? হ্যাঁ, যাই তো। তবে এটা মিলাতে একটু কষ্ট হয়ে যায়। মিলাতে একটু কষ্ট হয়ে যায়। তো ওই ক্যামটাশিয়া দিয়ে আবার কেটে মিলানো যায় স্যার? হ্যাঁ, ওইও মিলানোর সমস্যা না। ক্যামটাশিয়া দিয়ে ফুললি মিলে না, ফুল মিলবে না। আমি এটা নিয়ে কষ্ট হবে একটু, ফেস করতেছি। দেখা গেছে যে মিলেই না তা বলবো না আমি। মিলে অলরেডি এটা 12 নম্বর ব্যাচের একটা স্টুডেন্ট করে ফেলছে, মিলে না আমি তা বলবো না, মিলের কষ্ট তা বলবো। জি স্যার, অনেক কষ্ট। পরে স্যার আমি আমার মোবাইল দিয়ে সবচেয়ে বেটার হয় যে ভিডিও মেকার এফএক্সে আপনার নিজের ভয়েসটাই দিয়ে দেন। ভিডিও মেকার এফএক্স কিন্তু সুযোগই আছে এরকম ভয়েস দেওয়ার। স্যার আরেকটা কথা বলবো? হ্যাঁ, বলেন। স্যার, ফাইবার মার্কেটে রিসেন্টলি দেখা যায় প্রচুর পরিমাণে ফলোয়ার্স, ফেসবুক পেজ ফলোয়ার্স এবং ইউটিউব সাবস্ক্রাইবের প্রচুর পরিমাণে বায়ার আসে, এবং এরা
এখন ওরকম বায়ার পাওয়া যায় না। তো এখানে আবার অনেকে দেখা যাচ্ছে রোবট ইউজ করে ফলোয়ার বাড়ায়, এরকম কি কোনো আছে কি টপিকস এর মধ্যে? রোবট ইউজ করে ফলোয়ার বাড়ানোর জন্য সাউন্ড অফ করেন। রোবট ইউজ করে ফলোয়ার বাড়ানোর জন্য যে ফেসবুকে বা পেজে ফলোয়ার বাড়াবেন উনি কখনো আপনাকে ওই ফেসবুকের অ্যাক্সেস দিচ্ছে কিনা এটা দেখতে হবে। আচ্ছা, ওই পরে আবার ফেসবুকটা মনে হয় ইউজ করা যায় না, এরকম কিছু? ধরুন আমার ফেসবুকে আমি যাচ্ছি কি আমার পেজে ফলোয়ার বাড়াতে যাচ্ছি, আমি পারবো কারণ এটা পাসওয়ার্ড ইউজারনেম আমার কাছে আছে, একটা কোড এনে সেখানে বসাইতে হবে, রোবট এটাকে বাড়াই দেবে, এতটুকুই। একটা কোড দিবেন, কোডের মধ্যে এটা অটোমেটিক বেড়ে যাবে, পার্মানেন্টলি বেড়ে যাবে, কিন্তু ওগুলো কোনো কাজের না। আপনি 1 লক্ষ মেম্বার আছে, একটা পোস্ট করছেন 2টা 3টা লাইক করবে, তো 5 জন মেম্বার 10 জন মেম্বার জি বলেন। প্রবলেম করতেছে। আচ্ছা আমি বলি ভালোভাবে শুনেন। সেটা তার মানে অর্গানিক রোবটকে আপনাকে অর্গানিক দেবে, রোবট যদি অর্গানিক না অর্গানিকলি কিছু হবে না। রোবটের শুধুমাত্র নাম্বারটা উঠবে, আর নাম্বারটা আপনার কোনো উপকার করতে পারবে না, ওইটুকুই থাকবে। এই তো জিংলিং এর মতো। হ্যাঁ এরকম অনেকটা এরকম। তবে হ্যাঁ কিছু কিছু প্যানেল আছে, এটাকে আমরা আমাদের ইউটিউবের মধ্যে দেখাবো, ইউটিউব ক্লাসের মধ্যে কিছু কিছু প্যানেল আছে, ওই প্যানেল থেকে আপনি সস্তায় এগুলোকে বাই করতে পারবেন, ওগুলো কাজে আসবে অনেকটা। তারা করে কি, অনেক বড় বড় যে গ্রুপগুলো থাকে 5 মিলিয়ন 6 মিলিয়ন, সেই গ্রুপগুলোতে আপনার পেজটা যখন শেয়ার করে দেবে সেখান থেকে অর্গানিকলি অনেক ট্রাফিক আসবে, মানে অনেক আসবে, আপনার লাইক আসবে, ফলোয়ার আসবে। স্যার আমার এক ফ্রেন্ড স্যার এরকম করছে স্যার, মানে ইউটিউব সাবস্ক্রাইবার নামে একটা স্যার ফেসবুক গ্রুপ আছে, ওখানে গিয়ে স্যার একজন আরেকজনকে স্যার ইউটিউব লিংক স্যার শেয়ার করছে, এভাবে স্যার প্রায় 1000-এর মতো সাবস্ক্রাইবার বানায় ফেলছে। ওভাবে না করাই বেটার। পেইডও করছে যে আমাকে ইয়ে করে দিতে, মানে একজনকে পেইড করছে যে আমাকে এরকম সাবস্ক্রাইবার আইনা দিতে হবে। কত টাকা কত টাকা আমি ঠিক শিওর না, মানে 500-1000 এরকম করে পে করছে। 500-1000 টাকা দিয়ে কিভাবে হবে, সম্ভব না। স্যার করছে স্যার। আমরা যদি প্যানেল থেকে করি, ফর এক্সাম্পল প্যানেল থেকে যদি আমরা 4000 ওয়াচ টাইম নিই, কিনতে যাই, আমার মিনিমাম $60-70 খরচ হবে প্যানেল থেকে কিনতে গেলে সস্তায়। এটাকে আপনি $150-200 বিক্রি করতে পারবেন। 4000 ওয়াচ টাইম ফাইবারে সেল হয় $250 দিয়ে, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফাইবারে সেল হয় $250 দিয়ে। ধর প্যানেল থেকে যখন এটা করতে যাবেন, প্যানেলের আপনার সর্বোচ্চ খরচ পড়বে $70, $60, $60-80 মধ্যে খরচ পড়বে, কারণ ইউটিউবের ভিডিওতে আপনি গ্যারান্টি দিয়ে আনতে পারবেন না। কারোটা দেখবেন $60 দিয়ে ফিল আপ হয়ে গেছে, কারোটা দেখবেন $70 দিয়ে ফিল আপ হয়ে গেছে, কারোটা দেখবেন $80 দিয়ে ফিল আপ হয়ে গেছে। বুঝতে পারছেন আমার কথা? প্যানেলের কোনো গ্যারান্টি নেই, প্যানেলের এভাবেই হয়। আমি যদি আমার যে এখন লটের মধ্যে যেটা আপনারা এরা আপলোড করতেছে, এটাকে চাইলে তো 1 সপ্তাহের মধ্যে কি করে ফেলতে পারবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম করে ফেলতে পারবো। একটা ভিডিও প্রতিদিন 8 ঘন্টা ভিডিও আপলোড হয় এখানে। 8 ঘন্টা ভিডিও যদি এখানে 100 মানে ধরুন 20 জন স্টুডেন্ট যদি কন্টিনিউ করে, তাহলে 4 ঘন্টা করে কতক্ষণ হয় চিন্তা করে দেখেন। 1 সপ্তাহের মধ্যে, মানে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এটা হয়ে যাবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম ইজিলি হয়ে যাবে। যারা বড় বড় তারা ওয়াচ টাইম ফিল আপ করে কিভাবে, তারা বড় বড় 2টা ভিডিও বানায়, এটাকে তারা ট্রিক্স অ্যাপ্লাই করে, ওয়াচ টাইমটা বাড়ায় ফেলে। ওটা তো এত আহামরি ট্রিক্স এখানে শেয়ার করতে গেলে তো সমস্যা ভাই, বুঝেন নাই? ওটা হাই লেভেলের ট্রিক্স এখানে কিভাবে আপনি পাবলিকলি কিভাবে দিবেন, ওটা পাবলিকলি দিলে বেশি মানুষ যখন এটা অ্যাপ্লাই করবে তখন তো এটা ব্যান হয়ে যাবে। মানে ওই ফাইবারের মতো অবস্থা। আপনি শুনেন, আমি আপনাকে খুব একটা সিক্রেট বললাম, আপনি নিজের মধ্যে চাপায় রাখতে পারবেন না, আপনার দম আটকে আসবে। তোমাকে বলি তুমি কাউকে বলিও না, এইভাবে দম আটকাতে পুরো দেশ দম আটকে যাবে। তখন কি হবে? এটাকে দেখবেন অনেকে শুনে আমরা বিক্রি করে দেবে, সিক্রেট বলবো 500 টাকা দাও, 1000 টাকা দাও। আর অনেকে আছে যে ঠিক আছে 500 টাকা দেবো, 10 জন 15 জন মিলে গ্রুপ হয়, 50 টাকা তুলে আবার 500 টাকা দিয়ে কিনে। ওরাও চালাক, ওরাও বোকা না, বুঝছেন? ওকে ঠিক আছে, তাহলে আপনাদের সাথে নেক্সট ক্লাস দেখা হবে। উইকিপিডিয়া পাশে প্র্যাকটিস করেন। স্যার একটু একটা জিনিস ইনফর্ম করতাম স্যার, আমাদের সোহান ভাই
তিনি বেশ অসুস্থ, এই জন্য তিনি আজকে উপস্থিত হতে পারেননি, এটা তিনি জানিয়েছেন আর কি, আপনাকে ইনফর্ম। সোহান ভাই আর আরেকজন ক্লাসে লিভ নিচ্ছে কে? রেজাউল না? হ্যাঁ, রেজাউল ভাই ছিলেন ক্লাসে, তবে মানে ওনার অফিসের মিটিং দেখে ওনার লিভ নিতে হয়েছে। ওকে, আমি প্রেজেন্ট একটু দেখে নিই সবাইকে, প্রেজেন্ট আমি দিয়ে দেবো, সমস্যা হবে না। ঠিক আছে, আমি প্রেজেন্ট দিয়ে দেবো, দুপুরবেলায় দিয়ে দেবো প্রেজেন্ট। সবাই একটু দেখে নিই, আবার বেরোয়ার আগে দেখে নিই। রাইসুল আসছে? রাইসুল তো ক্লাস আসে নাই না? ওকে, ঠিক আছে, ওকে আমি প্রেজেন্ট দিয়ে দেবো। 3 নম্বর ব্যাচ আপনার বাসায় বসে প্র্যাকটিস করেন, পরীক্ষা টরীক্ষা যা দাওয়াত দেন, গিকগুলোকে সুন্দর করে রেডি করেন। একদম না পারলে 2টা গেস্ট পোস্টিং এর উপর করেন, 2টা আর্টিকেলের উপর করেন, একটা ব্লগ টু ভিডিওর উপর করেন। না পারলে একদম আর কি করবেন বলেন, 5টা হলে করেন, আর 2টা খালি রাখেন, 2টা নিয়ে নেক্সট উইকে আবার আলোচনা করবো। 5টা হলে করেন না পারলে। একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, কেউ যদি আমার সাথে, অনেকের যে গিগ আছে, গিগের যে থাম্বলিংটা, ভিডিও থাম্বলিংটা কিন্তু শো করতেছে না। কেউ যদি আমার সাথে একটা স্ক্রিনটা শেয়ার করেন, আমি ভিডিও থাম্বলিংটা ঠিক করে দিচ্ছি, এখনই ঠিক করে দেবো। ভিডিও থাম্বলিংটা কিন্তু ঠিক করা যায়। আমাদের অনেকের কিন্তু যখন গিগগুলো শো করে তখন কোনো লেখা আসে না, এটা নীল কালার চলে আসে, শুধু ক্রিয়েট চলে আসে, কোনো একটা কার্টুনের ছবি চলে আসে। এটা যদি থাম্বলিং এ থাকে তাহলে বায়াররা তো আসলে প্রোডাক্টটা কিনবে না। বায়াররা প্রোডাক্টটা কিনবে একটা সুন্দর থাম্বলিং থাকলে কিন্তু কিনবে, তাই না? তো কেউ যদি স্ক্রিনটা শেয়ার করেন, আমি থাম্বলিংটা দেখা দিতে পারি। যে কেউ শেয়ার করতে পারেন ফাইবারের। স্যার আমি করলাম স্যার। হ্যাঁ দেন, গিগে যান। গিগ থেকে যে কোনো একটা গিগ ভিডিও আছে, এরকম একটা গিগ এডিটে যান। আমার প্রত্যেকটা স্যার এটাতে গেলাম। আপনি কোথায় আছেন? আপনার মনে এন্টার স্ক্রিন দেন না মনে না? স্যার মিনার ভাই মেবি শেয়ার করতেছে। মিনার প্রেজেন্টিং করতেছে। আমি অফ করে সাবধানে মনে করা আছে না? আচ্ছা আমি আবার করতেছি। স্যার আমি এবার গেছেন কোন এডিটে গেছি। ভিডিও আছে, এরকমটাতে যান, ভিডিও আছে, গ্যালারিতে যান, ভিডিওটা দেখেন। ভিডিওটার কর্নারে একটা আইকন আসছে, দেখেন কর্নারে, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, ভিডিওটা আপনি প্লে করে যেটাকে আপনি স্ক্রিনশট আকারে দিতে চান, সেখানে এসে আপনার সেট অ্যাপ প্রিভিউতে ক্লিক করে দেবেন, প্লে করে দেন ভিডিওটা। সেট অ্যাপ প্রিভিউতে ইয়াতে আসেন, ওই যে পজ অপশনটা দেখতেছেন, পজ অপশনে হাত রাখেন, যেটা আপনি দেখাতে চান সেখানে পজ করে আমাকে বলবেন। আপনি এটা দেখাতে যাচ্ছেন? জি স্যার। এটা তাহলে কি আর্টিকেল বোঝাচ্ছে? এটা র‍্যাঙ্ক করার ক্ষেত্রে না আর্টিকেল বোঝা একটু দেখান না, পুরোটা বা দেখেন, আর্টিকেল দেখি কোনটা ভালো লাগে আমাদের। না এটা রাখেন না, হবে না, দেন প্লে করেন। ওই কোনো ইম্পর্টেন্ট ইস্যু পাচ্ছেন এখানে। এগুলো কি পিছনে কি ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন? আচ্ছা প্রথমটা রাখছেন, প্রথমটা দেন, কি করবেন আর পুরোটা প্লে করেন। হ্যাঁ, ছবিটা আসুক, পজ করেন। এবার আপনি দেন সেট অ্যাপ প্রিভিউ, দেন এটা ক্লোজ দিয়ে দেন। দেখেন ওনার কিন্তু এটাই এখন সেট হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটাই কিন্তু এখন সেট হয়ে গেছে। রিলোড দেন, সাবধানে করে রিলোড দেন, পেজটা সেভ দেন, আগে সেভ দেন। ঠিক আছে, রিলোড দিয়ে দিন, ঠিক আছে।
রিলোড আপনার সেভ দিন, গ্যালারিতে যান, গ্যালারি দেখবেন এটা হয়ে গেছে, গ্যালারিতে যান। জি স্যার। বুঝছে? আপনারা এইভাবে করে করে আপনাদের পেজটাকে প্রিভিউতে সেট করে নেবেন, তাহলে হবে কি আপনার গিগটা যখন শো হবে তখন ওটা দেখতে ভালো দেখাবে। একটু করে মডিফাই করে নেন, তাহলে সমস্যা নেই। আপনাদের সেট করতেছেন, কোনো কিছু চেঞ্জ করতেছেন না, লেখাটাকে তো চেঞ্জ করতেছেন না, সমস্যা নেই, এটা করে নিতে পারবেন নিজে। তাদেরকে একটু ইনফর্ম করেন, তারা জন্য করে নিন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তাহলে সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনি অন করেন। আমার লিংকে আসবে, লিংকে যাব। আচ্ছা, আমার লিংকটা আমি খুলতেছি। হুম হুম হুম